আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। রাসেল ভাই, আজকে এখন যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়ী ফৌতিস টিম যেটা রয়েছে, ফৌতিস টিমের যে সজীব আছে, সজীব ঘটনাটি পাঠিয়েছে। কারণ ঘটনাটি ওরই বাড়ির পাশের একটি ঘটনা। তো রাসেল ভাই, এই একটা নাপিত ওখানে মানে যারা চুল কাটার পেশায় নিয়োজিত আছে, না হচ্ছে বিপুলের সাথে ঘটে যায় একটু অদ্ভুত শেয়ার করব। তো ঘটনাটি 1986 সালের দিকের ঘটনা। তখন বিপুল মোটামুটি মানে সদ্য চুল কাটার কাজগুলো শিখছিল। তো রাজবাড়িতে যেই কাজীবাধা যে গ্রামটা রয়েছে, এটা আমাদের রাজবাড়ির যে সদর যে থানা এবং পুলিশ লাইনের অত্যন্ত নিকটে। তো ওই পুলিশ লাইন বাজারের কাছে এসে একটা দোকানে সে কাজ শিখতো এবং রাতের বেলা সে বাড়িতে ফিরে যেত। তো রাসেল ভাই, ও যখন বাড়িতে ফিরে যেত, ওর যাওয়ার পথে কিন্তু একটা জায়গা আছে। ওর বাড়িটা মোটামুটি পুলিশ লাইন থেকে 4 কিলোমিটার ভিতরে। ও যাওয়ার সময় একটা জায়গা আছে, একটা ঝোপ আছে। তো স্থানীয়ভাবে এখন পর্যন্ত ওই জায়গাটা কানাইয়ের ঝোপ বলে, কানাইয়ের ঝোপ বলে, এবং খুবই হন্টেড একটা জায়গা। স্টিল নাও সেখানে অনেক আগে থেকে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। যেমন কথিত আছে ওই কানাইয়ের ঝোপে ওখানে একটা বটগাছ আছে, সেখানে অনেকগুলো মানে জিন সাপের রূপে বসবাস করে। অনেকেই রাতের বেলা যাওয়ার সময় সেখানে বৃদ্ধ মহিলার আকৃতিতে সাদা কাপড় পরা মানে মানুষ সেখানে দেখে, সাপ খেলা করা দেখে। এরকম বহু ঘটনা ওখানে। এমনও আছে যে মানে সাপকে পিটিয়ে ভুল করে সাপ মনে করে, অরিজিনাল সাপ মনে করে পিটিয়ে মেরে ফেলেছিল। তার পরিবারের সব কয়জন সদস্যই সাপের কামড়ে মারা গেছে। এমন বহু ঘটনা ওখানে রয়েছে আর কি। তো ও একদিন কুরবানি ঈদের আগ দিয়ে, ঠিক তখন, কারণ ঈদের আগ দিয়ে মানুষ এমনি সেলুনে যায়, চুল কাটার জন্য বেশি করে যায়। তো যার কারণে সাধারণত অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। তো এরকম বেশ কুরবানির কয়েকদিন আগ দিয়ে রাত 12টা পর্যন্ত ওকে কাজ করতে হতো, তারপরে বাড়িতে যেত। তো একদিন রাত 12টার পরেও যখন বাসার দিকে যাচ্ছিল ওর সাইকেলটা নিয়ে, তখন কানাইয়ের ঝোপের কাছে ঠিক যখন আসে, তখন সে দেখে যে দুটো লাশ ও রাস্তার ঠিক মাঝ বরাবর শায়িত। তখন ও তো বুঝে ফেলে যে এখানে তো এরকম ঘটনা ঘটে, এইটাও ওই মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আমার সাথেও। সে চিন্তা করে যে চাক, এদিক দিয়ে যাবো না, যেহেতু একটা ভয়ঙ্কর জিনিস সামনে রয়েছে, আমি সাইকেলটা ঘুরিয়ে পিছন দিক দিয়ে চলে যাই, রাস্তার ব্যাক করি। সাইকেলটা যখনই রাস্তার ব্যাক করে, তখন দেখে ওর পিছন দিকেও দুটো লাশ শায়িত। তখন আসলে ও প্রচন্ড ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা রাসেল ভাই, ওর পরিবারের লোকজন সেখানে গিয়ে বিপুলকে উদ্ধার করে। কিন্তু রাসেল ভাই, ওর কাছে কিন্তু কোনো ওই সাইকেলটা ছিল না ওখানে। ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মানে ও যখন জ্ঞান ফেরে, তখন কি হয়েছে বলে যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাসেল ভাই, ওই ঘটনাটা বলার পরপরই ও না আর কাউকে চিনতে পারে না, ওর পরিবারের সদস্য কাউকে চিনতে পারে না, এবং খুব দরকার ছাড়া কারোর সাথে কথাও বলে না। সবাই মনে করে হয়তোবা এই ভয়ের ঘটনাটা ঘটেছিল, যার কারণে ও সেন্সলেস হয়ে গেছে, যার কারণে দেখলো কাউকে মানে চিনতে পারছে না, এরকম সবাই মনে করে। এরকম রাসেল ভাই 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ মানে এই বিপুল সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে এসে নিজের বাড়ির দরজার কাছে এসে পড়ে আর চিৎকার করতে থাকে, আর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। বাড়ির লোকজন বের হওয়ার পরে দেখে বিপুল সাইকেল নিয়ে বাড়ির উঠানের সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তাড়াতাড়ি করে মানে পানি টানি দিয়ে জ্ঞানটা ফেরানো হয়। জ্ঞানটা ফেরানোর পর বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তুই তো ঘুমিয়েছিলি, তুই আবার সাইকেল নিয়ে কোথায় গেলি? বলে যে ঘুমাইয়াছিলাম কোথায়, আমি তো মাত্র মানে আমার সেলুনের কাজ শেষ করে ফিরছি। ওই সেলুনের কাজ ফিরছি মানে তুই তো রাতেবেলা খাওয়া দাওয়া করে তুই ঘুমালি, আর এখন আমাদের সবাইকে চিনতে পারছিস, কিভাবে চিনতে পারছিস? তুই তো কিছুদিন আগেও চিনতে পারতি না। বলে যে আমি তোমাদেরকে চিনবো, কিছুদিন আগে কেন এসব বলতেছো? আমি তো মাত্র ওই কানাইয়ের ঝোপের কাছ থেকে ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে মানে বাসার কাছে এসে পড়ে গেলাম আর সেন্সলেস হয়ে গেলাম। বলে তুই মাত্র আসলি মানে তুই তো গত 3 মাস ধরে বাসা থেকে বের হইস না। তখন ও অবাক হয়ে যায় শুনে, 3 মাস ধরে বাসা থেকে বের হই না, আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম। তখন রাসেল ভাই ও জানতে পারে যে 3 মাস ধরে নাকি ও বাসায় এরকম সেন্সলেস হয়ে আছে, কিন্তু ওর বর্ণনা অনুযায়ী ও মাত্র ওই চুল কাটার দোকান থেকে কাজ শেষ করে ফিরেছে।
তখন রাসেল ভাই ওর বাসা থেকে বলে যে হ্যাঁ, তোর যুক্তি যদি মেনেও নেই যে তুই 3 মাস ধরে তুই আজকে ফিরেছিস, তুই তো সেই কোরবানির ঈদের কথা বলছিস, কোরবানির ঈদ তারও 3 মাস আগে চলে গেছে। সবার কাছে জিজ্ঞেস করে আসলেই রাসেল ভাই 3 মাস আগে কোরবানির ঈদ চলে গেছে। কিন্তু ও আবার যে সেলুনের দোকানে কাজ করে সেখানে গিয়েও শোনে যে 3 মাস ধরে সে কাজে আসে না। এখন রাসেল ভাই এই যে 3টা মাস ও কোথায় ছিল, এবং ওর বাসার যেই লোকটা ছিল ওর বেশে, ওরা চিন্তা করে যে তাহলে 3 মাস আমাদের বাড়িতে কি এটা অবশ্য একটা মানসিক সমস্যাও হতে পারে, হয়তো 3 মাস পরে হয়তো তার সেন্সটা ফিরে রাসেল এসেছে। ভাই যে ব্যক্তি উনি ছিল ওখানে হুম, হুম, তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ আচ্ছা। ও কিন্তু মানসিক ভাবে একটু সমস্যা ছিল, তো ওকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দরজাটা আটকিয়ে রেখে দিত যাতে করে বাইরে বের হতে না পারে। আরো সাইকেলটা রাসেল ভাই যখন পাওয়া যায় 3 মাস কিন্তু ওর সাইকেলের কোনো হদিসও ছিল না, হুম, হুম। হঠাৎ ও সাইকেল নিয়ে কোথা থেকে চলে আসলো। এটা কিন্তু আজও রাসেল ভাই এই সমস্যার কোন এই মানে রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। বিপুল এখন রাজবাড়ির কাজীবাধা যে মোড়টা আছে ওখানে এখনো সে সেলুন, তার নিজস্ব সেলুন আছে, ও এখনো জীবিত আছে। 1986 সালের ঘটনা যদিও সেই সময়, কিন্তু স্টিল নাও বিপুল জীবিত, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। তো একটা ঘটনা শুনতে চাই বাবু ভাই, আজকে ঘটনা যেটা সেটা দেশে ঘটেছে না দেশের বাইরে ঘটেছে? এটা দেশের ঘটনা। দেশের ঘটনা শুনে ফেলি বাবু ভাই। আচ্ছা, এটা হচ্ছে নিতুর ঘটনা রাসেল ভাই। নিতু তখন স্কুলে পড়তো, 8-9 পড়ে এই সময়টা। সো ব্যাক ইন লাইক 90s, আর্লি 90s এরকম আর কি, 90 সাল শুরু হয়েছিল। খুব বেশি আগেরও না, আবার একদম একদম ঈশান সাম্প্রতিক সময়ের। তো এরকম একটা সময় ও এক সময় অসুস্থ হয়েছিল আর কি। জি। তো বেশ মানে আপনার মানে নিউমোনিয়া টাইপের আর কি, হাসপাতালে অ্যাডমিশন নিয়ে থাকতে হয়েছিল কিছুদিন। তো হাসপাতালে যখন ভর্তি হয় তখন হাসপাতালগুলো তখনকার সময় এত ফ্যাসিলিটেড ছিল না, জি। মানে আলাদা আলাদা রুম, এবং রুমগুলোর ভেতরে বেশ ফাঁকা ফাঁকা, মানে পুরনো আর কি টাইপের ছিল আর কি। যাই হোক, সন্ধ্যার পরে ওর সাথে ওর আম্মু থাকতো। রাতের বেলা ওর আম্মু আবার বাসায় যেত, আবার রাতে ব্যাক করে আসতো রাত 9টা-10টার সময়। তো একদিন মৃত্যু শুয়ে আছে আর কি। তো এরকম সময় দেখে একটা বারান্দার কাছ থেকে একটা ছোট বিড়াল, খুব ছোট বিড়াল, মানে কেবল হওয়ার থেকে একটু বড়, আচ্ছা, মিউ মিউ করছে দরজার কাছে বসে। এবং ওই বারান্দার মধ্যে হালকা একটা লাইট জ্বালানো ছিল, লাল বাতি, মানে যে নর্মাল যে আমাদের আগে ফিলামেন্ট বাল্ব গুলো রাইট ছিল, রাইট রাইট রাইট। সেই বাল্ব, সে বাল্বের আলো পড়ছে। আর ওদের রুমের মধ্যে সামান্য একটা লাইট লাগানো ছিল, যে রুমে ও মানে শুয়েছিল। তো বেশ একটা কেমন জানি একটা মানে রহস্যজনক একটা বিড়ালটাকে লাগছিল দূর থেকে। এবং বিড়ালটা মোস্টলি হচ্ছে ব্ল্যাক, মাথার কাছে কালো, বডির বাকি অংশটা সাদা, এরকম মানে ছিটছিট আছে কিছু। তো বিড়ালটা মিউ মিউ করছে এবং ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তো ও জিনিসটাকে দেখে খারাপ কিছু ভাবে না বা ভয়ও পায় না, বাট ওর কাছে বেশ রহস্যময় লাগতে থাকে। তো কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও হাত দিয়ে বিড়ালটাকে এভাবে ডাকে, এবং হাত দিয়ে জাস্ট ডাকার পরপরই বিড়ালটা আসতে করে উঠে আসে, উঠে এসে ওর খাটের কাছে নিচে দাঁড়িয়ে থাকে। তো ওখানে দাঁড়িয়ে থেকে বিড়ালটা মিউ মিউ করছে। তো ওর ইচ্ছা করছে যে খাট থেকে নেমে বিড়ালটাকে ধরার। তো অনেক কষ্টে সে বিড়ালটাকে নিচে যেয়ে তুলে নিয়ে আসে, এনে তার বেডের পাশে রাখে। এবং দেখে যে বিড়ালটা ঠিক তার কাছে বসে আছে এবং বেশ আদর নিচ্ছে আর কি, বিড়াল যেরকম করে আর কি। তো রাতের বেলা ওর মা যখন আসে তখন বিড়ালটাকে দেখে তার মা খুব মানে আপনার রাগ করে যে তুমি অসুস্থ এই বিড়াল কোত্থেকে পাইছো। তো বলে যে আমি বিড়ালটাকে আমি বারান্দায় পেয়েছি, ও আসছে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে। তার মা বলে না, বিড়াল তো রাখা যাবে না সাথে। ও আবার খুব একগুয়ে হয়ে যায়, মানে কান্নাকাটি, সে বিড়াল ছাড়বে না। তো ওর মা এটা নিয়ে খুব করতে থাকে, দেখা অসুস্থ, ওকে পাড়াপাড়ি করলে সমস্যা হবে। তো বিড়ালটাকে ওর কাছ থেকে নিয়ে ওর মা বলে আচ্ছা পাশে থাক, এখানে থাক, তোমার সাথে রেখো না। তো সে তারপরও ছাড়বে না। তারপর ওর মা বিড়ালটাকে সাইড করে। যেটা হয়, বিড়ালটা মাটিতে শুয়ে চুপচাপ শুয়ে থাকে এবং ওর দিকে তাকিয়ে থাকে, মিউ করে, মানে ইটস লাইক এ পেট ক্যাট, এরকম একটা অবস্থা হয়ে গেছে, বিড়াল পোষা বিড়ালের মতো। ডাক্তার এসে বলে যে বিড়াল কোত্থেকে আসছে। ওর মা বলে যে বিড়াল তো এখানে পাইছে এসে। যাই হোক, কোনোভাবে বিড়ালটাকে ওর কাছ থেকে সরানো যায়নি, আশেপাশে থাকছে। এবং যখন অসুস্থ হয়ে যায় বিড়ালটাকে ও নিয়ে যেতে চায় বাসায়। তো ওরা কেউ নিবে না, ওর মাটা নিতে দিবে না, সে জোর করে বিড়ালটাকে বাসায় নিয়ে যায় সে। তো বিড়ালটাকে যখন নিয়ে যায়, বিড়ালটা ওর একেবারে মানে খেলার সাথীর মতো হয়ে যায়। এর মধ্যে কিছুদিনের মধ্যে বিড়ালটা একটু বড় হয়ে গেছে, এবং বিড়ালটা আপনার ওইখানে মানে আপনার রুমের মধ্যে চলাফেরা করে, ওর বিছানায় শুয়ে থাকে, জাস্ট লাইক পোষা বিড়ালের মতো। কিন্তু ওর বাবা মার খুব মানে রাগ ছিল বিড়ালটার প্রতি। এই 2-1 মাস থাকছে, তারা তার সাথে মানায় নিতে পারেনি বিড়ালটার সাথে। ওর বাবা মা কি করে, ওই বিড়ালটাকে একদিন ওর বাবা প্ল্যান করে যে দূরে ফেলে দিয়ে আসার,
এবং ওরা যথারীতি একজন মানে ওদের বাসার কাউকে আসলে বলে যে বিড়ালটাকে নিয়ে যেতে, এবং ওদের বাসার কেউ একজন বিড়ালটাকে নিয়ে চলে যায় দিয়ে, জিনিসটা ওকে জানানো হয় না। তো ও পরে যখন বিড়াল খুঁজে পায় না, বাপ মাকে বলে যে আমার বিড়াল কই, এই কই, বিড়াল একটা নামও দিছিল। তো বলে যে না, ওর বিড়াল তো কোথায় চলে গেছে আমরা জানি না, এটা তো নিজের থেকে এরকম চলে গেছে। তো কথাটা শুনে ও খুব মন খারাপ করে। কিন্তু রাতের বেলা ওদের বাসায় ওর মা শুনতে পায় যে ওর রুম থেকে বিড়াল ডাকতেছে, একটা বিড়ালের ডাক, হ্যাঁ, লাইক বিড়াল যেভাবে ডাকতো ঠিক জাস্ট লাইক দ্যাট। তো ওর মা বলে বিড়াল কোত্থেকে ডাকতেছে, এবং দেখে যে মানে ওর মা ই করে যে বিড়ালকেও নিয়ে আসছে বা সামহাও এটা ব্যাক করছে। ওর মা আস্তে আস্তে রুমে যায়, যে দেখে যে রুম খালি, কোনো বিড়াল নাই, কিছু নেই, এবং ডাকটাও থেমে গেছে। তো ওর মা খুব এটা নিয়ে কনসার্ন যে বিড়াল ডাকে আবার গেলে থেমে যায়, উনি যখন আবার গেট লাগায় চলে আসে আবার বিড়াল ডাকে, এরকম একটা সিচুয়েশন। তো ওর মা খুব হয়ে যায়, সারা রাতি উনি এরকম মানে একটা প্রবলেমে পড়ে এবং উনি উঠে ড্রয়িং রুমে বসে থাকে শেষ পর্যন্ত। এবং এরপরে যেটা হয়, ওর মা এই বিড়ালের ডাকটা তার একটা মানে ফোবিয়ার মতো হয়ে যায়, সবসময় উনি বিড়ালের ডাক শুনতে পান, মানে রাত হলেই সন্ধ্যার পর থেকে ওরকম বিড়ালের ডাক শুনতে পান। তো একদিন রাতের বেলা ওর আম্মা নাকি যায় ওর রুমে, ও যখন ঘুমায় মানে ওই ঋতু ঘুমায় আছে, এবং ওই বিড়ালের ডাক শুনে ওর আম্মু আস্তে আস্তে, তখন মনে করেন 10টা-11টা বাজে রাত, এরকম সময় উনি ওই রুমে যায়। তো রুমে যে উনি ওই গেটটা যখন দিয়ে করতে থাকে, এখন উনি শুনতেছে ওই রুমের মধ্যে একটা গড় 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 করে শব্দ হচ্ছে, বিড়াল যেরকম শব্দ করে অনেক সময়, হ্যাঁ, কিন্তু বিড়ালটা মনে হচ্ছে একটু রাগ টাইপের, মানে গড় গড় করতেছে। তো উনি গেটটা খুলে যে উনি দেখে খুবই আশ্চর্য একটা জিনিস, যে একটা প্রাণীর মতো কিছু একটা, ইটস নট লাইক মানে কি বলে, মানুষের মতো না আবার বিড়ালের মতো না, কিন্তু মুখের কাছে মনে হচ্ছে কিচ্ছু নাই, একটা ইসের মতো দেওয়া, কাপড়ের মতো এরকম পরা, মানে একটা মানুষ যদি মাথা ঘুমটা দিয়ে রাখে, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং সেটা ওই নিতু শুয়ে আছে, তার মাথার কাছে গড় 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 করছে, এবং শব্দটা একটা বিড়ালের মতো। উনি যখন রুমে ঢুকে, সেই জিনিসটা ওনার দিকে মুখ ফিরে তাকায় এরকম, এন্ড অন্ধকারের মধ্যে, মানে আধো অন্ধকারের মধ্যে উনি বেশ ভয় পেয়ে যায় জিনিসটা দেখে যে এরকম কি, এবং ওনাকে দেখেই ওনার দপ করে সেটা চলে যায়, মানে ইটস লাইক মাটিতে পড়ে খাটের নিচে চলে গেছে। তো উনি চিৎকার করে ওঠে, মানে একটা সাউন্ড করে ওঠে, আচ্ছা, সাউন্ড করে ওঠে, লাইট জ্বালায়, ওর আব্বু আসে, এসে বলে যে কি হয়েছে। তো উনি বলে যে আমি এরকম প্রায় এখানে এরকম বিড়ালের ডাক শুনতাম এবং করতাম, তো মিতুকে ডাক দেয় যে তুমি কি কোনো বিড়ালের ডাক শুনছো বা সামথিং লাইক দ্যাট। মিতু বলে যে আমি বিড়ালের ডাক শুনছি, মানে বিড়াল মনে হয় আসে এখানে। বলে আসে মানে, বলে জানি না, ও এখান থেকে আসে, এসে আমার সাথে দেখে, আমার সাথে খেলা করে, এবং তারপর সে চলে যায়। তোমরা ওকে কি করছো, তোমরা ওকে ফেলে দিয়ে আসছো কোথাও, ওর মাকে জিজ্ঞেস করে। তো ওর মা বলে যে ওর এই ধরনের বিহেভিয়ার বেশ অ্যাবনর্মাল ছিল, সে বিড়াল ওর সাথে খেলা করে, বিড়াল আসে, রুমে চলে যায়, জিনিসটা ওনাদের কাছে অ্যাবনর্মাল লাগে, এবং ওর আচরণগুলো খুব একটা চেঞ্জ হতে থাকে, মানে সি স্টার্টেড টু মানে বি লাইক আপনার এক্সেন্ট্রিক, মানে নিজের মতো হয়ে যায় সে, দেখা যাচ্ছে যে তার নিজের যে নর্মাল কাজগুলোও করে না। এবং ওর মা একজন ইসের সাথে কথা বলে যে আমার মেয়ের এরকম একটা বিড়াল পাইছিল, এরকম এরকম কাহিনী, এবং আজব কিছু কথা বলে যে রাত্রেবেলা ওর রুমের মধ্যে বিড়াল ডাকে, এবং জিনিসটা খুব ভৌতিক কিছু এরকম ভাবে ওর মা মনে হয়, এবং কথা বলে একজন সাথে। তখন উনি বলে যে আপনার মেয়ের হয়তো কোনো কিছুর নজর লাগছে বা কিছু, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের জিনিস এই পশু পাখির ফরম্যাটে এসে হাজির হয় আর কি। তো আপনি এক কাজ করেন, আপনার বাসাটা বন্ধ করে দেন, ওর ওই ইটা বলে। এটা বলার পরে উনি হুজুরকে মানে বলেন যে আপনি যে প্রসিজার করার আপনি করে দেন। আচ্ছা। তো ওই হুজুর এসে একদিন দিনের বেলা ওদের বাসার এই রুমের চারপাশে এরকম কিছু এরকম দোয়া লিখে বাসাটাকে বন্ধ করে দেন। তো যখন বন্ধ করে দেন, ওই দিন রাত্রে সন্ধ্যার পর থেকে রাসেল ভাই ওই বাসার আশপাশে মানে শুধু মনে হচ্ছে যে খুব মানে মানে রাগী বিড়াল যেরকম ঝগড়া করে সেরকম টাইপের গড় 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 বিড়ালেরটা, মানে খুবই মানে ভয়ঙ্কর টাইপের মানে লাগতে থাকে। এবং আশ্চর্যের ব্যাপার, বিড়াল ডাকটা শুনতেছেন উনি, ওর মা এবং ওর বাবা, আর কেউ কিন্তু শুনে না। আর ও ওখান থেকে পাগলের মতো বলতেছে তোমরা কি করছে, তোমরা ওকে আসতে দিচ্ছ না কেন, মানে ওই নিতু ভিতর থেকে বলতেছে। তখন ওর বাবা মা ওর কাছে যায়, বসে, এবং রাত্রে ওরা লাইটটা মানে জ্বালায় রুমে শোয়, এবং কিন্তু ওদের মনে হচ্ছিল কেউ একজন এসে মানে ওই রুমের মধ্যে ঢুকবে এরকম, এবং বিড়াল মনে হয় মারামারি করতেছে ওখানে।
এবং মানে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ওদের, অ্যাকর্ডিং টু দেম, যারা এই সময়টা মানে স্পেন্ড করছে তারা বলছে যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, কারণ হঠাৎ মনে হচ্ছে জানলা ভেঙে কেউ চলে আসবে, আচ্ছা এরকম একটা অবস্থা। এবং মানে বিড়ালের কিন্তু বিভিন্ন রকমের ডাক আছে রাসেল ভাই, যেটা অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে। এবং এরকম চলে তাদের বাসায় একদম ফজরে আজান পর্যন্ত এরকম ডাক চলে। এবং দেখা যাচ্ছে নীতিও বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায় বিড়ালটার জন্য, যে মানে ও নিজেই বুঝতেছে না ও কি বলতেছে, যে মানে বিড়ালটার প্রতি ওর আলাদা একটা ফ্যাসিনেশন, এরকম কিছু একটা ব্যাপার। অ্যান্ড দেন ওই হুজুরকে আবার ডাকা হয়, ডাকার পরে ওর এসে বলে যে, ওই হুজুর এসে বলে যে আপনার মেয়ের উপর প্রভাব খাটাইছে তো, এবং ওটা ওর কাছে ছিল, এটা সম্ভবত হাসপাতাল থেকে ওর আসছে কোন রকম পিশাচ এবং মানে জিন আর কি, যেটা যেটা আপনার এরকম করে, এবং ওকে ঝাড়ানো দরকার। তো ওকে ওরা ঝাড়ায়, ঝাড়ানোর পরে এবং বলে যে আপনারা পারতপক্ষে ওই বাসা থেকে চলে যান। বিড়ালটাকে কি করছিল তো জিজ্ঞেস করা হয়। তো যাকে দিয়ে পাঠানো হয়েছিল বিড়ালটা, সেটা হচ্ছে যে ওদের বাসায় একটা লোক আসতো, মানে যে কাজ করতো আর কি, ওই কাঠটাটের কাজ টাজ করতো আর কি, তার কাছে দেওয়া হয়েছিল। সে বলছে, সে বলে যে বিড়ালটা কি করছিল, বলে যে আমি যে ওখানে ওই কাজের মহিলার ছেলের কাছে দিয়েছিলাম, সে যে দূরে ফেলে দিয়ে আসছিল। তো পরে কাজের মেয়ের ছেলেকে ডাকা হয়, বিড়ালটা কোথায় ফেলছিল, তো সে বলে যে এখান থেকে মানে আমাদের বাসার থেকে দূরে ওইখানে নদী ছিল তখন, এখনো আছে মনে হয়, ওই যে আপনার ওই এই ইসের দিকে, যেটা নাকি হাজারিবাগটার ছাড়া যে জায়গাটা, তো বলে যে নদীর কাছে নিয়ে বিড়ালটাকে ছেড়ে দিছে। তারপর কি মানে কাজের ছেলেটাকে যে ওখানে যে ছেড়ে দিছে, তো বলে কি আশ্চর্য ব্যাপার, বিড়ালটাকে যখন ছাড়ছে সে নাকি মানে বের হয়ে একটা লাফ দিয়ে পানিতে পড়ছে এবং পানির তলে চলে গেছে, সে মানে ডুব দিয়ে পানির তলে চলে গেছে। এবং হয় না, এবং ওই ছেলেটার যে বিড়ালটাকে ছাড়ছিল তার নাকি অনেক জ্বর আসছিল, এবং সে এমন ভয় পাইছিল ওই ছেলেটা, এবং সে এমন ভয় পাইছিল যে সে আর ওই মানে ধারে কাছে কতদিন ওই বাসার এখান থেকে আসেনি। এবং ওই ছেলে নাকি অনেক ভয় পাইতো, এবং রাতের বেলা কি জানি ওর কাছে আসতো, এরকম মানে বলছে যে লম্বা টাইপের মুখ নিয়ে এসে ওকে ভয় দেখাইতো। ওকে, সো ওই নিতুরা ফাইনালি আর কি, যে ওখান থেকে মানে নিতু চলে যায় আর কি, অন্য জায়গায় ওরা বাসা ভাড়া নিয়ে থাকে আর কি, ওখানে থাকে না। এবং মানে কারণ বাবা মা চায় না যে ছেলে মেয়ের কোন এই ধরনের অনিষ্ট হোক বা সামথিং লাইক দ্যাট। এই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জহিরুল ইসলাম ইমরান। এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আপন মামা স্বপন শেখ এবং মামার বন্ধু চান মিয়ার সাথে। ঘটনাটি পরিপূর্ণভাবে সংগ্রহ করতে সহযোগিতা করেছেন এই জহিরুল ইসলাম ইমরান ভাইয়ের বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান এবং ওনার ছোট ভাই তানজিল হাসান মিয়াদ। এই দুজনের জন্য রইল শুভকামনা। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি 2000 সালে ঘটেছিল মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার মালখানগর গ্রামে। এই ঘটনার ভুক্তভোগী দুজন ব্যক্তি এই স্বপন শেখ মামা এবং চান মিয়া মামা। মূলত তাদের বর্ণনা অনুযায়ী ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব আমরা। স্বপন শেখের শৈশবের বন্ধু চান মিয়া, উনি একটা সমস্যায় পড়ে গরু বিক্রি করার সিদ্ধান্ত নেন। কারণ হচ্ছে চান মিয়া মামার বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের আয়োজনের জন্য প্রয়োজনীয় টাকা তাদের কাছে আসলে ওইভাবে ছিল না। প্রয়োজনীয় টাকা সংগ্রহ করাটাও ওই সময়ের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই উনি যখন ঘনিষ্ঠ বন্ধু স্বপন শেখের কাছে গিয়ে এই সমস্যার কথা জানালেন, তখন এই স্বপন শেখ মামা উনি দেখলেন যে তার কাছেও তো টাকা নাই, এত টাকা নাই যে উনি এই টাকা দিয়ে হেল্প করবেন। আর তার কাছে যেরকম টাকা আছে 200-400 টাকা, এটা দিয়ে তো আসলে একটা বিয়ের অনুষ্ঠান করা যায় না। কি করা যায়? তখন দুজন মিলেই পরামর্শ করলেন যে একটা গরু বিক্রি করা যায় কিনা, এতে করে প্রয়োজনীয় টাকার ব্যবস্থা হয়ে যাবে, বিয়ের আয়োজনটাও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তো এই সিদ্ধান্ত অনুযায়ী মূলত এই চান মিয়া মামা উনি ওই গরু বিক্রির সিদ্ধান্তটা নিয়েছিলেন। পরিবারে গিয়েও আলোচনা করলেন, মা বাবাও রাজি হলো। তো পরের দিন সকালবেলা গরুটি হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। সাথে কিন্তু এই স্বপন শেখ মামাও যাবেন আর কি। দুই বন্ধু তো একদম মানিক জোট, ছোটবেলা থেকে বড় হয়েছেন একসাথে, সুখে দুঃখে একে অপরের সবসময় সাথেই আছে। তো চান মিয়ার মা তিনি ছেলেকে আদর করে বললেন যে সাবধানে যাস বাবা, দোয়া করি যেন ভালো দাম পাস। স্বপন শেখ মামা হাসি মুখে আশ্বাস দিলেন, খালা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা ভালো দামই পাবো। হাটে পৌঁছে তারা বেশ কিছুক্ষণ দরদাম করলেন
একটা পর্যায়ে এক ক্রেতার সাথে ভালো দামে মূলত গরু বিক্রির কথা পাকাপাকি হয়ে গেল। চান মিয়া টাকা হাতে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন। তবে তার আগে কিছু প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখা দরকার। স্বপন শেখের বাড়ি ছিল বেশ বড়, আর সেই বাড়ির পাশেই ছিল একটি আলুর ক্ষেত। মুন্সিগঞ্জে কিন্তু প্রচুর আলুর চাষ হয়, এটা আমরা জানি। তো ক্ষেতের ওপারে হচ্ছে চান মিয়ার বাড়ি, যার দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। ছোটবেলা থেকে তারা তো ঘনিষ্ঠ, একে অপরের পাশেই সবসময় ছিল আর কি। তো যাই হোক, গরু বিক্রি করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। নিত্য প্রয়োজনীয় সদাই কিনবেন বিয়ের জন্য। বাজার থেকে সবকিছু কেনাকাটা করে যখন তারা ফিরছিলেন তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পথটা অন্ধকারাচ্ছন্ন হতে শুরু করেছে। যখন তারা আলুর ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন তখন চান মিয়া দূর থেকে দেখতে পেলেন একটি গরু স্বপন শেখের ক্ষেতের মধ্যে ঢুকে আলু খাচ্ছে। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, এই স্বপন, দেখ তো গরুটা কার? এই সময় তো কারো গরু এইখানে থাকার কথা না, সবাই সন্ধ্যার আগেই তো গরু গোয়ালে বেঁধে রাখে। একটু সন্দেহ নিয়ে স্বপন শেখ তিনি চান মিয়াকে বললেন, এই তুই একটু দেখে আসতো গরুটা কার। চান মিয়া এগিয়ে গেলেন, স্বপন শেখও তার সাথে হাঁটতে লাগলেন, তবে একটু পিছু পিছু। যতই তারা কাছে যাচ্ছিলেন ততই অস্বাভাবিক লাগছিল ব্যাপারটা। গরুটি মাথা নামিয়ে ধীর গতিতে আলু খাচ্ছিল, কিন্তু আশেপাশে কোনো রাখাল বা মালিকের অস্তিত্বই দেখা যাচ্ছে না। যখন তারা একদম কাছে পৌঁছেছেন গরুটি ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। মাথা নিচু, গলায় কোনো দড়ি নাই, তার গায়ের রং ধূসর কালো এরকম আর কি, যেন ধুলোর আবরণ শরীরে পড়েছে। গরুটি ধীরে ধীরে খালের দিকে এগোতে লাগলো। খালের পানিতেও নামলো, অথচ পানির কোনো শব্দ হলো না। পানিতে নামার পর এক ধরনের কলকল শব্দ হয় না, এরকম কোনো শব্দ হলো না। স্বপন মামা আর চান মিয়া দুজন তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। খালের ওপারে ছিল দুটি পুরনো জোড়া কাঁঠাল গাছ, যুগ যুগ ধরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। গরুটি ঠিক সেই দিকেই এগোতে লাগলো। তখন একটা করুণ শ্বাসের শব্দ হলো। শ্বাস বলতে অনেক সময় আমরা দীর্ঘশ্বাস ফেলি না, মনে হলো গরুটা খুব করুণভাবে এরকম একটা দীর্ঘশ্বাস ফেললো। খালটা পার হয়ে গরুটা কাঁঠাল গাছের কাছে গিয়ে দাঁড়ায়। তখন স্বপন শেখ এবং চান মিয়া দেখে একটা বৃদ্ধ লোক সেখানে বসে আছে। লোকটার গায়ের কাপড় ময়লা, চেহারাটা ক্লান্ত এবং রহস্যময়। গরুটা ঠিক তার সামনে গিয়ে দাঁড়ায়। মনে হচ্ছে যে গরুটা তাকে চেনে এবং তার জন্যই ওখানে এসেছে। তখন তারা দুজন ওই বৃদ্ধ লোককে ডেকে বলে, ও কাকা, গরুটা ধরেন না কেন? গরুটা ধরেন, আমাদের ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো এটা বলছে, ওই বৃদ্ধ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন কথাগুলো সে শুনতেই পায় না। তারা আবার চেঁচিয়ে বলে, ও কাকা, শোনেন না, গরুটা যে আমাদের ক্ষেত নষ্ট করে ফেলতেছে, কথা বলেন না কেন? মনে হচ্ছে তো আপনারই গরু। ও বুঝছি, অন্যের জমিতে গরু ছেড়ে দিয়ে গরুর পেট ভরাচ্ছেন না। তো এগুলো বলার পরও কিন্তু বৃদ্ধ নিশ্চুপ হয়ে আছেন। তার চোখ একদম স্থির, শরীর নিস্তেজ। 4-5 বার ডাকাডাকি করার পর তারা হঠাৎ করে লক্ষ্য করে গরুটার শরীর কাঁপাকাঁপি করছে, ধীরে ধীরে তার আকৃতি বদলে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে গরুটার দেহ ভয়ঙ্করভাবে বিশাল হয়ে যায়। তার পায়ের গিঁটগুলো মোটা হয়ে ওঠে, মাথাটা ফুলে ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়, পুরো শরীর কালো হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কাঁঠাল গাছের সমান লম্বা হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধ লোকটা একই রকম ভাবে বসে আছে। এই স্বপন মামা আর চান মিয়া, ওনারা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছে। বুঝতে পারছেন যে এটা সাধারণ কিছু না। গাছের পাতাগুলো মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে, পাতাগুলো অদ্ভুতভাবে নড়ছে। হঠাৎ করে চারদিকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে এই বাতাসের মধ্যে কোনো একটা কিছু আছে। ওই বাতাসটা কি হচ্ছে, তাদের চারদিকে ঘুরছে। তখনই ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে নাকে সুরে বলে ওঠে, খিরে কি খরস তোরা। এইভাবে, মানে কিরে কি করস তোরা এটা না, বলছে খিরে কি খরস তোরা, এইভাবে, মানে কিরে কি করস তোরা এটা বলতে চাচ্ছে আর কি। আর এই কথা বলে হাত দিয়ে সামনে আসার ইশারা করে। তখন এই দৃশ্য দেখে ওনারা এক মুহূর্ত দেরি করে না, পেছনে ফিরে দৌড়ানো শুরু করে। তখন বাতাস মনে হলো আরো প্রবল হয়ে উঠলো। এই বাতাস মনে হচ্ছে তাদেরকে তাড়া করছে, আর চারদিকে ফিস ফিস করে শব্দ হচ্ছে। কি যে শব্দ হচ্ছে বুঝতে পারছে না। গাছের ডালপালা মনে হচ্ছে কাঁপাকাঁপি শুরু করেছে। এদিকে ভয়ে তো তাদের অবস্থা খারাপ,
সদাইপত্র ফেলে পাগলের মতো দৌড়ানো শুরু করেছে। কোনোভাবে তারা আলু ক্ষেত পার হয়ে হাঁপাতে হাঁপাতে তারা বাড়ির দিকে ছুটে যায়। পেছন দিকে তাকানোরও সাহস হয় না। এমনকি যে চান মিয়া এবং স্বপন শেখ বাড়ির উঠোনে গিয়ে যে কিছু একটা যে বলবে, এইটাও আসলে বলার মতো তাদের শক্তি তাদের ছিল না। গিয়ে ধপাস করে পড়ে যায়, সাথে সাথে বাড়ির সকলে বের হয়ে আসে। দুজনকে জিজ্ঞেস করে কি হয়েছে, তারা তো কথাই বলতে পারছে না, শুধু জোরে জোরে হাঁপাচ্ছিল। যাই হোক, কিছুটা সময় পর তারা একটু স্বাভাবিক হলে সব ঘটনা সবাইকে খুলে বলে। তখন সবার মাঝে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কেউ একজন বলে, এখন তো মাল সামানগুলো নিতে হবে, এত দামি জিনিসগুলো তোরা এদিকে ফেলে চলে আসছিস, এগুলো তো ফেলে রাখা যাবে না। এই কথা শোনার পর আশেপাশের বাড়ির যুবক বয়স্করা দল বেঁধে টর্চ লাইট লাঠিসোঁটা নিয়ে রওনা হয় সেই জায়গার দিকে। তখন সবাই সতর্ক হয়ে হাঁটতে থাকে। পথ যতই সামনে আগায় ততই তাদের মনে হয় যে এক অজানা ভয় তাদেরকে গ্রাস করছে। অবশেষে তারা সেই স্থানে পৌঁছায় যেখানে ঘটনাটি ঘটেছিল। তখন সবাই গিয়ে দেখে মাল সামান শিখিয়ে আছে, যেমনটি ছিল, যেভাবে ফেলে রেখেছিল, কেউ নেয় নাই, সবকিছু ঠিকঠাক মতো তারা পেয়ে যায়। আশ্চর্যের বিষয় যে এই মাল সামানা কিছুই নষ্ট হয় নাই, একদম যেরকম ছিল ওরকমই আছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গাটা অদ্ভুত রকমের ঠান্ডা এবং ভারী। বিশেষ করে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারবো যদি আমরা একটা বিষয় চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা গরমের ভেতর থেকে হঠাৎ করেই কোনো একটি এসি রুমের মধ্যে যাই, তখন যেরকম অনুভূতি হবে, তাদের কাছে মনে হলো যে তারা গরমের একটা জায়গা পার হয়ে হঠাৎ করেই এমন একটা জায়গা চলে আসে ওই জায়গাটা ঠান্ডা, আবার ওই জায়গা থেকে সরে গেলে গরম, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, ওনারা সবাই মাল সামান গুছিয়ে ফেরার পথ ধরে। ফেরার সময় এক যুবক, সম্ভবত ওই গ্রামেরই একজন, হঠাৎ করে বলে ওঠে যে আচ্ছা, ঠিক কোথায় ঘটনাটা ঘটছিল রে? তখন তারা ঠিক সেই জায়গাটাতে নিয়ে যায়। আশেপাশে তো কিছুই নাই, তবে মাটির দিকে চোখ যেতেই সবার গা শিউরে ওঠে। কাদামাটির ভেতরে দেখা যায় বিশাল গরুর খুরের মতো ছাপ, যেন বিশাল কোনো কিছু যার শরীর ওজন অনেক ভারী ওই পথ দিয়ে হেঁটে গেছে। তারা তো দূর থেকে কিছুটা দেখেছে, একদম ওই কাঁঠাল গাছের নিচে তো যায় নাই। ওই যুবকের কথা শোনার পর ওই জায়গায় তারা গিয়েছিল আর কি। আর একটু আগে যেই জায়গাটা ঠান্ডা ছিল, মানে মাত্রই বললাম, সেটা কিন্তু ওই কাঁঠাল গাছ থেকে একটু দূরে, মানে ওই জায়গায় কেউ যায় নাই। পরে যখন ওই জায়গায় যায় তখন তারা ওই ছাপটা দেখে। এরপর এক অজানা ভয় আর কৌতূহল সবার মধ্যে চেপে বসে, এই জিনিসটা কি, আর এখানে তো থাকাও যাবে না রে। সবাই আর বেশি সময় ওখানে থাকতে চায় না, সবাই দ্রুত নিজেদের বাড়ির পথ ধরে, যে যার মতো বাড়িতে চলে যায়। যাই হোক, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। এর মধ্যে চান মিয়া আমার বোনের বিয়ের আনুষ্ঠানিকতাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে যায়, ঠিকঠাক মতো হয়ে যায়। তার কদিন পর এই স্বপন শেখ তার প্রিয় বন্ধু চান মিয়াকে এই চীনা হাঁসের মাংস খাওয়ানোর জন্য বাড়িতে ডাকে। হাঁসের মাংস খেয়ে আর বাড়ির জন্য কিছু মাংস স্বপন শেখ মামা দিয়ে দিয়েছে চান মিয়া মামাকে। উনি মাংস খেয়ে বাড়ির জন্য কিছু মাংস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তখন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্বপন শেখের বাড়ির পেছনে পরিত্যক্ত একটি বাঁশের পথ বেছে নেয়। সেই পথে একটি পুরনো কবরস্থানও ছিল, আর কবরস্থানের পাশেই ছিল মধু মিয়ার ডোবা নামে একটা জায়গা। চান মিয়া চিন্তা করেছেন আজকে এই পথে যাই, ক্ষেতের ভিতর দিয়ে যাওয়ার দরকার নাই, এর আগে ক্ষেতের ওইখানে একটা ঘটনা ঘটছিল। তো চান মিয়া যখন ওই পথে হাঁটতে শুরু করেছেন তখন হঠাৎ করে তার পা ছোট্ট একটি কাদার গর্তে আটকে যায়, পা ভরে যায় কাদায়। কাদা পরিষ্কার করার জন্য উনি বাঁশের পাশে গিয়ে পা ঝাঁকাচ্ছে, তখন হঠাৎ বাঁশ ঝাড়টা ভয়ঙ্করভাবে নড়ে ওঠে। তারপরও চান মিয়া কিছু বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পরে বাঁশ ঝাড় থেকে একটি বৃদ্ধ লোক পেছন থেকে এসে বলে, এই তুই চান মিয়া না? চান মিয়ার গায়ে কাটা দিয়ে ওঠে, কারণ এই গলাটা তার চেনা মনে হয়, কিন্তু চিনতে পায় না লোকটাকে। বৃদ্ধ আবার বলে, এই বেটা তুই চান মিয়া না? চান মিয়া তো হ্যাঁ আমি চান মিয়া, কিন্তু কাকা আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না, আর এত রাত্রে বাঁশ ঝাড়ে আপনি কি করেন? তখন ওই বৃদ্ধ লোকটি বিকট এক হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে তার পাশে একটা গরু এসে দাঁড়ায়। তখনই চান মিয়ার আর বুঝতে বাকি থাকে না ঘটনাটা কি, কারণ এমনই একটা ঘটনা আগে ঘটেছিল তার এবং স্বপন শেখের সাথে। এই দৃশ্য দেখে যখন চান মিয়া দৌড় দিতে যায় তখন ওই বৃদ্ধ লোকটি 2-3 বার বলে, হে চান মিয়া মাংস দিয়ে যা, মাংস দিয়ে যা বলছি। চান মিয়া তো তখন দৌড় দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। ঠিক তখনই সে অনুভব করে পেছন থেকে ওই গরুটি তাকে প্রচন্ডভাবে
আঘাত করেছে। সেই আঘাতেই চার মিয়া ছিটকে পড়ে ওই মধু মিয়ার ডোবার সামনে। এরপর তার আর কিছু মনে নাই, সে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। রাত গভীর হয়ে যায়, কিন্তু চার মিয়া বাড়িতে ফেরে না। তখন তার পরিবার খুঁজতে খুঁজতে স্বপন শেখ মামার বাড়িতে চলে আসে। স্বপন শেখ মামা জানায় যে চার মিয়া তো অনেক আগে বাড়িতে মাংস নিয়ে চলে গেছে, সে বাড়িতে যায় নাই। চার মিয়ার পরিবার বলে না তো, সে এখনো বাড়িতে পৌঁছায় নাই। এরপর চার মিয়ার পরিবার স্বপন শেখের পরিবার মিলে তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চার মিয়াকে পরিত্যক্ত বাসের পাশে ওই মধু মিয়ার ডোবার সামনে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই। কিন্তু তার সাথে কোনো মাংসের যেই একটা বাটি ছিল এগুলো কিছুই ছিল না। তখন তারা চার মিয়াকে নিয়ে বাড়িতে ফেরে। কিছু সময় পর যখন চার মিয়ার জ্ঞান ফেরত আসে তখন সে সব ঘটনা খুলে বলে। এরপর চার মিয়া এবং স্বপন শেখ এক মুরব্বীর কাছ থেকে এক ফকিরের সন্ধান পায়। সেই ফকিরের বাড়িটা বিক্রমপুরের হাসারার 16 ঘর নামক জায়গার সালেহপুর গ্রামে। তার নাম মুসলিম ফকির। পরদিন সকালে এই চার মিয়া এবং স্বপন শেখ সেই মুসলিম ফকির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তারা সবকিছু খুলে বলেন। তখন মুসলিম ফকির জানান তার ঢাকা একটা বিশেষ কাজ আছে, উনি 2 দিন পরে ঢাকা থেকে ফিরে তাদের বাড়িতে যাবেন। এখন এই বিষয় নিয়ে কাজ করার মতো অবস্থা বা সময় তার নাই। তো যাই হোক, তারা চার মিয়া মামা আর স্বপন শেখ মামা ওই মুসলিম ফকিরের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো বাড়িতে ফিরে স্বপন শেখ দেখে যে শরীফ, যে পরিবারের একমাত্র ভাইপো, দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসেছে। তার আগমনে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সবাই মিলে বিশেষ আয়োজনের পরিকল্পনা করে। স্বপন শেখের মা অর্থাৎ এই শরীফের দাদি বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রাতের খাবারের পর শরীফ একটু বিশ্রাম নেয়। মাঝরাতে শরীফ ঘর থেকে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। এই ওয়াশরুমটি বাড়ির পেছনের দিকে টিনের ছাউনি দেয়া। নির্জন এই স্থানে রাতের নীরবতা স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ শরীফ টিনের চালের উপর ভারী কিছু বসার শব্দ শুনতে পায়। অনেক সময় অনেক বড় পাখি যদি হঠাৎ করে টিনের চালের উপর বসে, তো পাখির যে নখ রয়েছে ওই নখ যদি ওই টিনের চালের উপর আঁকড়ে ধরে এক ধরনের ক্যাচক্যাচ শব্দ হয়। এটা কিন্তু বোঝা যায় যে পাখি বসেছে, মনে হচ্ছে ওই রকম পাখি জাতীয় ভারী কিছু বসেছে। রাত্রেবেলা নিশাচর কিছু পাখি থাকে না, বিশেষ করে পেঁচা, অনেক বড় সাইজের কোনো পেঁচা যদি বসে তাহলে কিন্তু এরকম শব্দ হতে পারে। আর ওটা যখন বসেছে তখন একটা বিষয় মনে হয় যে আসলে এটা কি পাখি, এত ভারী মনে হচ্ছে, ঘটনা কি? আবার পাখিও মনে হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী। বিশেষ করে গ্রামে খাটাস বলে, আর এটাকে আমরা বলি গন্ধ গোকুল। তো এটাও আবার আসছে কিনা শরীফের মনে কৌতূহল জেগে ওঠে। শরীফ ওয়াশরুমের কাজ শেষ করে বাইরে বের হয়েছে। চিন্তা করলো যে একটু দেখি তো এটা কত বড় পাখি, নাকি এই খাটাস, দেখি এটা কি। তো সে বাইরে বের হয়ে ওই ঘুরে আবার কি করেছে, ওই ওয়াশরুমের চালের উপর তাকাইছে। সে তখন দেখে চালের এক কোনায় একটা নিম গাছ আছে। ওই নিম গাছের ডালের সামনে পা ঝুলিয়ে এক বৃদ্ধ বসে আছে। অন্ধকারের চেহারা ভালোভাবে দেখা যাচ্ছিল না। সে ভয় পেয়ে জিজ্ঞেস করে, ও কাকা, আপনি কে? এই রাতের বেলা এই গাছে উঠলেন কিভাবে? বাড়ি কোথায় আপনার? এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ বিকট এক হাসি দেয়। সে নিম গাছ থেকে লাফ দিয়ে মাটিতে একদম শুয়ে পড়ে, উপর হয়ে শুয়ে পড়ে এবার হামাগুড়ি দিয়ে শরীফের সামনের দিকে আগাতে থাকে। শরীফ যে ওইখান থেকে দৌড়ে বাড়িতে আসবে এই শক্তিটাও তার শরীরে তখন ছিল না। শরীফ ঠায় ওইখানে দাঁড়িয়ে আছে। হামাগুড়ি দিয়ে আস্তে 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 কাছে এসে তখন একদম সামনে দাঁড়িয়ে যায়। ওই বৃদ্ধ শরীফের সামনে দাঁড়িয়েছে। তারপর মুহূর্তের মধ্যেই নাকি এক বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, যেটা শরীফ চিন্তাও করতে পারে নাই যেমন একটা ভয়ঙ্কর জিনিস তার সামনে এসে দাঁড়াবে। শরীফের কথা অনুযায়ী ওই বৃদ্ধ যেরকমটা ছিল সেটা হচ্ছে এক জবাইকৃত গরুর মুখ, আর শরীরের বাকি অংশ ছিল মানুষের মতো। মানে তার মুখমণ্ডলটা এমন ছিল যে একটি গরুকে জবাই করলে যেরকম দেখা যায় মুখমণ্ডলটা ওই রকম। আর শরীরটাও বিশাল, শরীরের নিচে বিশেষ করে গলা থেকে নিচের অংশটা মানুষের মতো অনেকটাই। আর বিশাল বলতে ওই যে লম্বা যে নিম গাছটা ছিল ওই সমান হয়ে গেছে আর কি। তখন সে শরীরে একটু শক্তি ফেরত পায়, প্রচন্ড জোরে একটা চিৎকার দেয়, ও মা গো, বাবা গো বলে পিছন দিকে ঘুরে দিয়েছে দৌড়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসে। তখন এই শরীফ সবকিছু খুলে বলেছে।
তখন সবাই ওই ওয়াশরুমের কাছে যায়, কিন্তু ওখানে গিয়ে কিছু দেখতে পায় না। তবে একটা প্লাস্টিকের ভালো একটা বালতি কিন্তু ফেটে গিয়েছিল, আর সেই বালতি থেকে পানি চারদিকে ছড়িয়ে পড়েছিল। এটা দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। আর বালতিটা এমনি এমনি ফাটে না, নিশ্চয়ই ওর উপর ভারী কিছু চাপ দিয়েছিল, যার কারণে এটা ফেটে গিয়েছে। তো শরীফ এরপর নিজের ঘরে চলে আসার পর বমি শুরু হয়েছে, এমন বমি আর থামে না। এরপর শরীফের দাদি ওই রাতেই শরীফকে ঝাড়ফুঁক করান। এরপর শরীফের শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু ওই রাতে শরীফের আর ঘুম আসে না। সকালবেলা সে গ্রাম ছেড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাই হোক, এর পরের দিন থেকে স্বপন শেখের বাড়িটি আগের মতো আর স্বাভাবিক ছিল না। স্বপন শেখের বাড়ি ঘিরে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নার শব্দ, টিনের চালে কোনো বৃদ্ধের অবয়ব, ঘরের জিনিসপত্র গুলো নিজে নিজে নড়াচড়া করে। পুরো বাড়িটা মনে হচ্ছে এক অজানা শক্তির কবলে পড়ে গেছে। এই অবস্থায় স্বপন শেখের পরিবার যে দু পায়ে হেঁটে বেড়াচ্ছে, এটাই মনে হচ্ছে বেশি। আতঙ্কে তাদের সবসময় তটস্থ থাকতে হয়। ঠিক তার দুদিন পর কথা অনুযায়ী গ্রামের মেঠো পথ ধরে প্রবেশ করে মুসলিম নামের সেই ফকির। সে একটা জুব্বা পরতো জর্জেটের কাপড়ের, আর একটা লাল রুমাল পিঠে ঝুলানো থাকতো, আর একটা থলেও নিয়ে সে ঘুরে বেড়ায়। তো ফকির সোজা চলে আসেন স্বপন শেখের বাড়িতে। কারোর সঙ্গে বেশি কথা না বলে এক গ্লাস পানি চান, তারপর উনি পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির চারপাশে হেঁটে বেড়ান। মাঝে মাঝে থেমে গিয়ে মাটিতে তাকিয়ে থাকেন, যেন এই মাটির গভীরে উনি কিছু শুনতে পাচ্ছেন। তার ঠোঁট নড়ছে, মৃদু আওয়াজে দোয়া উচ্চারণ করছেন। তারপর অজু করে ঘরের এক কোণে 2 রাকাত নফল সালাত আদায় করেন। সালাত শেষে স্বপন শেখ ও চার মিয়াকে সামনে বসিয়ে বলেন যে, শোনো, এখন যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। একদম শুরুতে কি হয়েছে এবার আবার বলো তো। 2 দিন আগে শুনছি, মাঝখানে অনেকগুলো কাজ টাজ করছি, ভুলে গেছি। এরপর তারা সেই ঘটনা আবার বলতে থাকে। এরপর ফকির চোখ বন্ধ করে বসেন। অনেকক্ষণ পর উনি চোখ খোলেন। তখনই বলেন, তোমরা ভয় পেয়েছো ঠিক, কিন্তু ভয় যার কাছে পেয়েছো সে আসলে খারাপ না। ও ছিল একটা বয়স্ক ভালো জিন, বহু বছর এই জায়গার পাহারাদার ছিল। কিন্তু তোমরা অজান্তেই তার শক্তি নষ্ট করেছো, ভয় পেয়ে চিৎকার করে তার ঠিকানায় বাধা দিয়েছো, তাই সে রেগে আছে। মুসলিম ফকির আবার বলেন, এখন তোমাদের যা করতে হবে তা খুবই স্পষ্ট। ওই জোড়া কাঁঠাল গাছের গোড়ায় অনেকগুলো সাদা মিষ্টি আর 3 সের গরুর দুধ রেখে আসবে রাতের বেলা, আর সেটা আজকেই করতে হবে, ভোর হওয়ার আগে। মূলত তার শক্তিটা কমে গেছে, সে এই গ্রামে পিশাচ শ্রেণীর জিনদেরকে আসতে দেয় না। আর তোমাদের কারণে এখন অন্য পিশাচ জিনগুলো এই গ্রামে ঢোকার পায়তারা ভাসতেছে। তাহলে বুঝতে পারতেছো যে অবস্থা কোন দিকে যাচ্ছে। তার সম্মান কমে গেছে, শক্তি কমে গেছে। দ্রুত এই কাজটা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর ওই পুরনো পরিত্যক্ত কবরস্থানের সামনে সন্ধ্যা নামার আগেই ছেড়ে দিতে হবে 2টি জ্যান্ত মোরগ, যেন তারা নিজে হেঁটে চলে যেতে পারে। চান মিয়া তখন থরথর করে ভয়ে কেঁপে উঠে বলে ওঠে, আমি আর কিছু করতে পারবো না, আমার ভয় লাগে। তখন মুসলিম ফকির বলে যে, আরে বাবা, ভয়ের কিছু নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু। মুসলিম ফকির এবার থলে থেকে 4টি মোটা লোহার পেরেক বের করেন। সেগুলোর গায়ে হালকা চিহ্ন, মনে হচ্ছে কোনো দোয়া লেখা। তিনি সেগুলোর উপর কিছু পরে ফু দিয়ে স্বপন শেখের বাড়ির 4 কোণে সেগুলো পুঁতে দেন। বলে দেন যে 3 মাসের আগে এটা কেউ তুলবা না। যদি 3 মাসের মধ্যে একটি পেরেকও কেউ তুলে ফেলে, কোনো ভয়, সন্দেহ বা কৌতূহলের বসে, তাহলে যা হবে এর দায় দায়িত্ব কিন্তু আমি নেব না। এ কথা বলে মুসলিম ফকির উঠে দাঁড়ান। তার চোখে মুখে এক অন্য ধরনের দীপ্তি, যেন কাজ শেষ, এখন বিদায়ের পালা। কিন্তু যাওয়ার আগে তিনি একবার বলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সেই রাতের পর বাড়ির চারদিকে যেন হালকা সুবাতাস ছড়িয়ে পড়ে। ওই কান্নার শব্দও থেমে যায়, ওই অভাবকেও আর দেখা যায় না। যাই হোক, পরদিন সন্ধ্যা হওয়ার আগেই এই স্বপন শেখ আর চান মিয়া বেরিয়ে পড়েন। মুসলিম ফকিরের কথা অনুযায়ী পরদিন তো না, মানে ওই দিনের বেলায় তো আসছিল মুসলিম ফকির, ওই রাত্রেই আর কি। তো মুসলিম ফকিরের কথা অনুযায়ী তারা দুধ, মিষ্টি ওই জোড়া কাঁঠাল গাছের নিচে রেখে আসে। তারপর পরের দিন অবশ্য, মানে ওই রাত্রে তারা আর পারেন নাই, পরের দিন ওই 2টি মোরগ একদমে কিনে ওই পরিত্যক্ত কবরস্থানের সামনে ছেড়ে আসে। এরপর থেকে এই 2 জনের সাথেও আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আর ওই যে একটা বৃদ্ধ আর গরু, ওটাকে আর কখনো দেখা যায় নাই।
তো এই যে স্বপন শেখ মামা, চানমিয়া মামা, ওনারা এখনো কিন্তু দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন। তাদের সাথে আর কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা এরপরে বলে ওঠেনি বা ঘটেনি আর কি। আর তারাও এরকম বলার মতো কোনো ঘটনা আসলে ফেস করেন নাই, বিশেষ করে এই রিলেটেড এই যেই একটা গরু এবং ওই বৃদ্ধ যেই ব্যাপারটা আর কি তাদের সাথে হয়েছিল। বোঝা যাচ্ছে যে তারা এমন একটা আতঙ্কের মধ্যে চলে গিয়েছিলেন আর তাকে দেখে ফেলেছিলেন, বারবার তাকে বিরক্ত করছিলেন, যার কারণে তার শক্তির কোনো একটা ঝামেলা হয়ে গিয়েছে। হয়তো উনি এমন একটা বন্ধনী দিয়ে রেখেছিলেন যাতে করে ওই গ্রামে পিশাচ শ্রেণীর জিনেরা ঢুকতে না পারে। সেই বন্ধনীটা দুর্বল হয়ে গিয়েছিল, তারও ক্ষতি হয়েছিল। এটা একটা সমাধানের পদ্ধতি ছিল যেটা ওই মুসলিম ফকির বর্ণনা করেছিলেন। আসলে অনেক রহস্যময় ব্যাপার তো থাকে। অনেকে বলেন যে এই ধরনের জিনিস দিলে কিভাবে এই সমস্যার সমাধান হয়। আসলে এটা তো একটা রহস্যময় জগৎ, আমরা আমাদের স্বাভাবিক সেন্স থেকে আসলে বুঝতে পারি না যে এটা কিভাবে সমাধান হয় আর কি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হাই, আমার নাম শানিল। আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট রহস্যময় ঘটনা শেয়ার করব। এটা বেশ আগেকার কথা, লাইক 86-87 এর দিকের ঘটনা। অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কতটা রহস্যময় বা এটার কোনো মিনিং আছে কিনা, বাট আমার মনে হলো যে এই গল্পটা আমি অনেকের কাছেই করেছি অ্যাকচুয়ালি। আমার বাবা আর্মি অফিসার ছিলেন, তো আমরা সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদেরকে থাকতে হয়েছে পোস্টিং এ আব্বার সাথে সাথে। বাট 86 এর যে ঘটনাটা বলছি সেটা ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার আব্বা চিটাগং এ পোস্টিং ছিলেন। তো ছুটিতে প্রায় আমি তখন চিটাগং এ যেতাম। আমাদের ক্যান্টনমেন্টে বাসা ছিল একদম পাহাড়ের পাশে, ক্যান্টনমেন্টের ভিতরে। তো তখন আমার ছোট ভাই বাংলাদেশ এয়ারফোর্সে যেহেতু আছে, সে তখন বিএমএ তে ট্রেনিং এ ছিল এবং ছুটিতে এসেছিল আমাদের বাসায়। আমরা বেসিক্যালি 3 ভাই বোন, আমার বড় ভাইও আর্মিতে। তখন যাই হোক, আমি ঢাকা থেকে চিটাগং এ গেছি। তো আমাদের বাসাটা একতলা একটা ক্যান্টনমেন্টে পাহাড়ের পাশে একটা বাসা ছিল। আমাদের 2টা কুকুর ছিল তখন, একটা অ্যালসেশিয়ান আর একটা ড্যাশন, ছোট 2টা কুকুর, একটা কুকুর একটা বড় কুকুর। তো শীতের রাত ছিল মোটামুটি, আর আমাদের বাসাটা ক্যান্টনমেন্টে এমন একটা জায়গায় ছিল যে আমাদের বাসার পিছন দিকের যে কমন ওয়াল সেটা, এবং জিওসি যিনি ছিলেন তখন ছিলেন জেনারেল সালাম আঙ্কেল, ওনার বাসার বাউন্ডারি এবং আমাদের বাসার বাউন্ডারিটা সেম ছিল। তো যেহেতু জিওসির বাসাটা আমাদের বাসার সাথে একদম লাগানো ছিল, তো ওনার বাসার সিকিউরিটির জন্য আমাদের পিছনটা পুরাটাই মোটামুটি রাতে দিনের মতো করে আলো হয়ে থাকতো আর কি। তো এক রাতের ঘটনা আমার মনে আছে, আমি জানি না তখন কত রাত, সত্যি কথা, আমরা সবাই রাতে ঘুমাচ্ছি। তো হঠাৎ করে মানে আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। মানে আওয়াজটা এরকম, আমি জানি না আপনারা ছোটবেলায় কেউ এরকম ট্রাই করেছেন কিনা। আপনি যদি কোনো একটা বাগানের নিচে, আম বাগান বা কোনো একটা নিচে যদি আপনি পাথর যদি নিচে থেকে উপরের দিকে ফেলেন, তাহলে ওই পাথরটা উপরে উঠে কিন্তু আবার আওয়াজ করতে করতে আবার মাটিতে পড়ে একটা ধূপ করে আওয়াজ হবে এরকম। সো অনেক রাতে, আমি টাইমটা পরে খেয়াল করেছি, আমার মনে হলো যে কিছু একটা মানে আমি আমার মাথার পিছন দিকে, আমার বালিশ যেখানে আমি শুয়েছি তার পিছন দিকে একটা জানালা ছিল, অসংখ্য মনে হচ্ছে কেউ গাছে পাথর মারছে, সেটা নিচের থেকে উপরে, এবং সেই পাথরগুলি আবার উপর থেকে সরসর করে পাতার আওয়াজের সাথে সাথে আবার মাটিতে এসে পড়ছে। তো আমি একবার মাথা তুলে পিছন দিকে তাকালাম, কি মনে করে আমি কিছুই তখন বুঝছি না যে এত পাথর কোথা থেকে পড়ছে। এইরকমের মধ্যেই আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার জানালার মধ্যে কেউ একজন একটা পুরো একটা মানুষের আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে যেটা, এবং সত্যি কথা বলতে আমি কিন্তু ওইখানে আমার হার্টবিট মিস করেছি যে এটা আমি কাকে দেখছি এরকম জানালার কাছে।
বাট একটু খেয়াল করতে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ওঠা অশরীরের কিছু না, আমার আম্মা। কারণ আমার আম্মা আমার পাশের রুমে ছিল, সেও কিন্তু একই আওয়াজ শুনতে পাচ্ছে এবং সে তার রুম থেকে এসে দেখার চেষ্টা করছে জানলা দিয়ে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো আমি সাথে সাথে উঠে গেলাম আম্মার সাথে সাথে, আম্মাকে বললাম যে আম্মা এত আওয়াজ কিসের হচ্ছে। আম্মা বলল যে আমি ঠিক বুঝতে পারছি না, একটু চেক করি। তো আম্মা হেঁটে হেঁটে কিন্তু ডাইনিং রুমের দিকে চলে যায়। আমাদের ডাইনিং রুমের পাশে গেস্ট রুমটা ছিল, যেখানে আম্মা দেখে যে আমার ছোট ভাই, যে তখন এয়ারফোর্সের মানে বিএমএ তে ছিল, সে ঘুমাচ্ছে। আম্মা ওখান থেকেও আওয়াজ পাচ্ছে এবং আম্মা বললো যে আমি মনে হলো যে আমার সাথে সাথে আওয়াজটা আম্মার দিকেই চলে যাচ্ছে। তো আম্মা ওখান থেকে হেঁটে হেঁটে ডাইনিং রুমে গেল এবং আম্মা বললো আমি সেম আওয়াজটা ডাইনিং রুমের ওখানে পেলাম। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, সেটা আম্মা বললো যে আম্মা বাইরে তাকায় দেখলো আমার দুইটা কুকুরই বাইরে কিন্তু চুপচাপ বসে আছে এবং তাদের মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই, কোনো কিছু নাই। কারণ আমরা যেটা জানি বা শুনেছি আগে যে এ ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা হলে কুকুররা বা ওরকম প্রাণীরা নাকি আগে থেকে টের পায়। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে ওরা কিন্তু ওখানে চুপচাপ বসে আছে, ওদের মধ্যে কিন্তু কোনো বিকার বা অস্থিরতা দেখা যায় নাই যে এখানে আমরা দুজনেই এরকম কিছু শুনতে পাচ্ছি। তো আস্তে আস্তে আম্মা যখন ওখানে ছিল ডাইনিং রুমে, তখন আম্মা খেয়াল করলো যে আওয়াজটা আসলে বন্ধ হয়ে গেল। আম্মা তখন ওখান থেকে এসে হেঁটে হেঁটে এসে আমাকে বললো যে না এরকম কিছু না, শুয়ে পড়ো। একটু পরে আমরা খেয়াল করলাম যে আজান দিল এবং সাথে সাথে আমরা জাগা অবস্থাতে আজান দিল এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মনে হতে পারে স্বপ্ন, আমারও বা আম্মারও। কারণ পরে আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাকচুয়ালি স্বপ্ন নয়, কারণ আমাদের পাশে পাশে তখন থাকতেন কর্নেল শফি আঙ্কেল। উনি অ্যানেস্থেটিস্ট ছিলেন সিএমএইচ এর। উনি খুব ভোরে উঠে কোরআন শরীফ পড়তেন। তো দেখা গেল আজানটা হলো, একটু পরে আঙ্কেলের কোরআন শরীফ পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটু পরে মানে বাসাগুলো এত কাছাকাছি ছিল যে ওনার বাসায় যদি রাতে টেলিফোনের আওয়াজ হতো, রিং বাজতো, সেটাও আমাদের বাসা থেকে কিন্তু তখন শোনা যেত। এবং আমরা দেখলাম যে অত ভোরবেলা ওনার একটা ফোন আসলো, রিং আসলো, সেটাও আমরা কিন্তু আমাদের বাসা থেকে শুনলাম। মানে আমার আম্মার রুমটা যেহেতু ওনার পাশে ছিল, আম্মা শুনলো। তো একটা জিনিস এখানে বলে রাখি, আমার আম্মা কিন্তু বেসিক্যালি ওই দিক দিয়ে একটু ভীতু টাইপ, যে রাতে যদি একটু আওয়াজ হয়, যতই কিছু হয়ে যাক, আমি কিন্তু একটু উঠে দেখি যে আওয়াজটা কেন। কিন্তু আমার আম্মা কিন্তু কখনো এটা করে না। সে খুব ভয় পায় যে থাক যাওয়ার দরকার নেই। সে ভূত প্রেত ভয় পায়, হতে পারে চোর ডাকাত ভয় পায়, সে উঠে যাবে না। কিন্তু ওই দিন সে কিন্তু উঠে গেছে এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, আম্মা বলছে যে আম্মা যদি একবারও মনে করতো যে এটার মধ্যে অস্বাভাবিক কিছু ঘটনা আছে, আম্মা কিন্তু কোনোদিনও উঠে এটা চেক করতে যেত না। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে আমরা সবচেয়ে আগে আমরা চেক করেছি যে আমাদের বাসার পিছন দিকে যে পাথর পড়ে আছে কিনা। কারণ এত পাথর পড়ার আওয়াজ, ডেফিনেটলি ওখানে তো অনেক পাথর পড়ে থাকারই কথা। সবচেয়ে বড় কথা হলো আমজাম কাঁঠালের সময়ও না যে অত রাতে কেউ পাথর মারবে। আর সবচেয়ে বড় কথা না, পিছনে জিওসির বাসা ছিল, কারো তো সাহসী নাই, অসম্ভব আলোকিত জায়গা, এটা কেউ করবে না। তো সকালে উঠে আমরা ওখানে কোনো পাথর তো দেখি নাই, সত্যি কথাই। তারপরেও আমরা চেক ব্যাক করার জন্য আমরা পাশের বাসার আঙ্কেলকে বললাম যে আপনার বাসায় কি সকালে কোনো ফোন এসেছিল কিনা। উনি বললো হ্যাঁ, সে হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কল এসেছিল। তার মানে এটা প্রুফ করে যে সত্যি আমরা কোনো স্বপ্নও দেখছিলাম না। কিন্তু এখনো আমাদের কাছে এটা রহস্য যে আমার কুকুর দুইটা কিন্তু একদম শান্ত ছিল, অ্যাজ ইফ তারা কিছুই হয় নাই, কিছুই শুনতে পাচ্ছে না। তো ওই দিন রাতে আরো একটা যেটা হলো যে আম্মা তো আম্মার রুমে চলে গেল, কিন্তু আমি আবার শুয়ে থাকলাম। আমাদের কারোরই কিন্তু ওই মুহূর্তে মনে নাই যে ওরকম কিছু ঘটনা হতে পারে। তো আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম এসেও গেছিল তন্দ্রার মতো। হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের ড্রয়িং রুমে আপনারা দেখেছেন অনেকেরই বাসায় কাঠের একটা কর্নারের মতো থাকে ছোট, যেটার মধ্যে আমরা ডেকোরেশন পিস সাজায় রাখি বা এরকম। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওই কর্নারটা ফেলে দিল এবং কর্নারের উপর আমার যত জিনিস ছিল সেটা যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে সেটারও কিন্তু আমি আওয়াজ পেলাম।
বাট ওই মুহূর্তে আসলে আমি আর উঠে দেখার কিছু পেলাম না যে আমার আবার দেখা উচিত তখন। কিন্তু পরপরই ওই ঘটনাটাও হলো, যেটা সকালবেলা আসলে আমরা ওরকম কোনো চিহ্ন দেখি নাই আমাদের ড্রয়িং রুমে। তো ওইটাই কিন্তু চিটাগং এর বাসায় আমাদের সাথে হওয়া প্রথম এবং শেষ ঘটনা। আমি এই গল্প অনেককে বলেছি, এটা সাক্ষী হচ্ছে একমাত্র আমি এবং আমার আম্মা, যেটার আসলেও কোনো এক্সপ্লেনেশন নাই আমাদের কাছে। তো আমার জীবনে ঘটা, আমি বলবো যে অনেকেই বলে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি অস্বাভাবিক এরকম, বাট আমার এই এত বছর বয়সে আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের। আর যদি বলেন যে 8-10 বছর আগে, আমরা এখন ঢাকায় থাকি, আমার বাসা মহাখালী ডিএইচএস এ। সো মহাখালী ডিএইচএস এর যেটা হলো, আমাদের নিজেদের বাসা, এটা একটা 5তলা বাসা, আমি থাকি 5তলায় টপ ফ্লোরে। সো আগে আমি আমার আম্মার সাথে থাকতাম 3 তলায় একসাথে, পরে আমি শিফট করি 5তলায়। এই বাসায় আসার পরে যেটা হলো আমার সাথে, বলবো এরকম না, এটা এমন কোনো উল্লেখযোগ্য বোধহয় ঘটনা হতেও পারে নাও পারে, সেটা হলো যে প্রায় রাতে অল্টারনেট ডে বা অল্টারনেট নাইট এরকম যেটা হতো, আমি আমার ঘর 5তলায় বেডরুমে, আমি এসি চলে, জানলা টানলা সবসময় বন্ধ থাকতো। একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম ভেঙে যেত, তীব্র একটা বাজে গন্ধ আমার ঘরে। মানে তখন আমার যে কুকুর আছে, তখন আমার একটা জার্মান স্পিটস কুকুর, ওটা আমার রুমে আমার সাথেই থাকতো। তো প্রথম দিন যেটা আমি আইডেন্টিফাই করলাম যে আমার ঘরটা তীব্র একটা গন্ধে ভরে যাচ্ছে, তো আমি উঠে গেলাম। আমার মনে হলো যে নিশ্চয়ই আমার কুকুরটা ঘরে কোথাও পি করেছে, ডেফিনেটলি আমার বিছানায় অথবা কার্পেটে অথবা আমার পর্দায়। তো আমি উঠে আমার বেডরুম তন্ন তন্ন করে খুঁজছি, পর্দা কোনোখানে কিন্তু সেই স্মেলটা নাই। কিন্তু আমার ঘর একটা তীব্র একটা বাজে গন্ধ। তো প্রথম দিন যেটা হলো যে আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে ডেফিনেটলি আমার কুকুর কোথাও পেশাব করে রেখেছে এবং ওটারই গন্ধ। সো সকাল হয়ে গেল, আমার যেটা মনে যে গন্ধটা যদি হয়েই থাকে তাহলে সকালেও আমি গন্ধটা পাবো, বাট সকালে আমি সেই গন্ধটার কোনোখানে খুঁজে পেলাম না, আমার বিছানায় না, পর্দায় না, কোনোখানে না। সো আমি এটাকে ইগনোর করলাম যে কি জানি, আমি জানি না। বাট এই জিনিসটা হতে থাকলো। কিছুদিন পরপরই আমার এই প্রচন্ড একটা গন্ধ, এবং এমন কোনোদিন হয় নাই যে আমার ঘুম ভেঙে যায় নাই। গন্ধটা এতই তীব্র এবং ছিল, এবং সেটা স্টে করতো লাইক 15 মিনিটস 20 মিনিটস। এবং আমি পরের দিকে খেয়াল করলাম যে প্রতিবারই আমার ঘরটা যখন এরকম বাজে একটা স্মেল হতো, এবং যখন এটা আস্তে আস্তে লাইট হতো গন্ধটা, এবং তারপর পরে ফজরের আজানটা দিত। তো আমি এটা আমার বাসার কাউকে বলি নাই, শুধু আমার মেয়ে জানতো, ও আরেকটা রুমে থাকতো। একদিন আমি ওকে ডাকলাম, রাতেই ডাকলাম যে দেখো তো তুমি আমার রুমে কোনো গন্ধ পাচ্ছ কিনা। ও বললো যে না আম্মু, আমি কোনোখানে এরকম কোনো স্মেল পাচ্ছি না। আমি ওকে কিছু বলি নাই, তা না হলে ও বাচ্চা মানুষ ভয় পাবে, ও চলে গেল। বাট জিনিসটা আমার ঘটতেই থাকলো কিছুদিন পর পর। তো তখন আমি যেটা করলাম যে আমাদের পরিচিত একজন আন্টি আছেন, ওনাকে আমি পুরো ব্যাপারটা বললাম। তো উনি তখন আমাকে বললেন যে ওনার নারিন্দায় একজন পরিচিত উনি আছেন, ওনাকে উনি বাসায় ডাকবেন। তো যাই হোক, আমি তখন ডাকলাম ওনাকে। সো উনি এসে উনি প্রায় বেশ কয়েকবার এসছে আমার বাসায়। এসে উনি আমার বাসার বিভিন্ন জায়গায় উনি আমাকে দোয়া পড়েছে, উনি কিছু তাবিজ করে গেছে। তো ইভেন আমার আম্মা আমাকে, যখন আমি এটা অনেক পরে আম্মাকে শেয়ার করলাম, আমাকে বললো যে তুমি প্রত্যেকদিন রাতে আয়াতুল কুরসি পড়বা, 3 বার পড়ে দোয়া টোয়া পড়ে শুবা। তো আমি তো পড়তামই তখন, প্লাস আমার আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলে। রাসেল ভাই, আমি রিপন, আমি আদিতমির লালঘাট থেকে বলছি। তো আজকে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা হচ্ছে রংপুরের পীরগাছা এলাকার একটা ঘটনা।
ঘটনাটা এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে পীরগাছা কান্দি ইউনিয়ন। পীরগাছা হচ্ছে আপনার হলো জেলা, আর হচ্ছে কান্দি সেখানকার একটা হচ্ছে জায়গার নাম হচ্ছে কান্দি ইউনিয়ন, সেই ইউনিয়নের একটা ঘটনা। তো রাসেল ভাই সেখানকার সেই পীরগাছার একজন আমার পরিচিত একজন আছে, তার সম্পর্কে তার নাম ঠিকানা বলতে তিনি নিষেধ করেছেন। আর সেখানে আসলে এই ঘটনাটা খুবই জনপ্রিয় বা সবার কাছে মুখে মুখে, যার কারণে লোকজন সবাই জানে, বিশেষ করে কান্দি ইউনিয়নের এই জায়গায়। তো সেই জন্য সে আমাকে ঘটনাটা বলেছে। তো আমি চেষ্টা করব তার মতো করে এই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করার। তো আমি ঘটনায় চলে যাই। ওই এলাকায় একসময় বিশাল জঙ্গল ছিল, আর ঘটনাটা সেই এলাকার এক নাপিতের, তার নাম হচ্ছে পরেশ চন্দ্র। তো পরেশ কাকা আজ থেকে প্রায় হলো 70 বছর আগে এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন, তারপর থেকে তিনি আসলে বিছানায় পড়েছিলেন অনেক দিন। তো পরেশ কাকার একটা ছোট্ট দোকান ছিল সেই কান্দি ইউনিয়নের একটা বাজারে। বাজারের নাম ছিল হচ্ছে চৌধুরানী বাজার। সেই বাজারে পরেশ কাকার একটা দোকান ছিল। তো উনি খুবই দক্ষ ছিলেন, নাপিত হিসেবে প্রচুর দক্ষ ছিলেন, অনেক দিন থেকে কাজ করতেছিলেন, এবং এই কারণে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ওনার কাছেই চুল কাটাতেন, অন্য কারোর কাছে যাইতেন না। উনি খুবই ফেমাস ছিলেন। তো ঘটনার দিন সেদিন ছিল আসলে বৃহস্পতিবার, সেদিন হাটের দিন ছিল। তো পরেশ কাকার দোকানে ভিড় সামলাতে সামলাতে প্রায় রাত 11টা বেজে যায়। তো ওনার বাড়ি ছিল বাজার থেকে প্রায় 3 মাইল দূরে। ওনার বাড়ি হচ্ছে চণ্ডীপুর গ্রামে। তো সেই হলো ওনার বাজার থেকে গ্রামটা দূরত্ব হচ্ছে প্রায় 3 মাইল, প্রায় হচ্ছে 4.5-5 কিলোমিটার দূরে। তো তার গ্রামের রাস্তা ছিল কাঁচা, সে সময় পাকা হয়নি। তো সে সময় কাঁচা রাস্তা ছিল, আর মাঝপথে পড়তো একটা বিশাল শ্মশান, আর পাশ দিয়ে বয়ে যাওয়া একটা মরা খাল। খালটা থেকে একটু হালকা পানি ছিল সে সময়। আর বিশেষ করে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই শ্মশান ঘাটে মানুষ খুবই ভয় পায়। তো পরেশ কাকা ওনার কাঠের একটা বাক্স আছে, যে বাক্সটাতে দাড়ি চুল কাটার জন্য যে যন্ত্রপাতিগুলো বা খুর কাঁচি যে আছে সেগুলো বাক্সটার মধ্যে তিনি রেখে সাইকেলের মধ্যে বেঁধে তার বাসার দিকে রওনা দেন। তো শীতের রাত ছিল, সে সময় শীতের রাত ছিল না, কিন্তু ভাদ্র মাসের গুমোট গরমে চারপাশটা কেমন যেন থমথমে, মানে শীত আসবে এরকম একটা শুরুতে যেরকম হয় আর কি। তো সাইকেলের টর্চ লাইটটা খুব তার সাইকেলে একটা টর্চ লাইট সিস্টেম ছিল, মানে আগেরকার যখন সাইকেলগুলো চলতো পেট্রোলের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়ে সামনে লাইট চলতো, এই ধরনের একটা ওনার সাইকেল ছিল। তো সাইকেলের টর্চ লাইট খুব একটা আলো দিচ্ছিল না। তো মাঝপথে যখন উনি শ্মশানের কাছাকাছি আসলেন, তখন দেখলেন রাস্তার মাঝখানে একজন মানুষ বসে আছে। মানুষটার গায়ে একটা কালো চাদর জড়ানো, আর মুখটা নিচু করা। তো পরেশ কাকা ভাবলেন হয়তো কোনো পথিক বা কোনো বাজারের কোনো চেনা লোক বিপদে পড়েছে। তো উনি সাইকেল থামিয়ে জিজ্ঞেস করলেন, কে ভাই, এখানে এত রাতে বসে আছেন কেন? নর্মালি আমরা যে কেউই যদি আমরা গ্রামের রাস্তাতে যাওয়ার সময় এরকম দেখি, আমরা কিন্তু এটা কখনোই ভৌতিক হিসেবে নিব না। তো দেখা যায় যে আমরা নর্মালি জিজ্ঞেস করবো হয়তো কোনো বিপদে পড়েছে বা কোনো কিছু সমস্যা হয়েছে, যার কারণে লোকটা মাঝপথে বসে আছে। তো ওই লোকটা কোনো কথা বললো না, সে ধীরে ধীরে মুখ তুললো। পরেশ কাকা দেখলেন যে লোকটার মুখ অস্বাভাবিক লম্বাকৃতির। মানুষের মুখ যেরকম একটু লম্বা চ্যাপ্টা হয়, ছোটখাটো, কিন্তু এই লোকটার মুখটাও অনেক লম্বা। লোকটা খুব চাপা গলায় বলল, পরেশ ঠাকুর, আমার দাড়িটা একটু কামিয়ে দিবে, কাল আমার বিয়ে, অথচ সময় পাইনি। তো পরেশ কাকার মনে একটা খটকা লাগলো, এই মাঝরাতে শ্মশানের পাশে বসে কেউ দাড়ি কামাতে চায়? তো দাড়ি কামাতে গেলে তো তার দোকানে যেতে পারতো, কিন্তু তাছাড়া তাকে সে চেনে না, আর তার নাম জানলো কি করে? তো যাই হোক, পরেশ কাকার কাছে খুবই খটকা লাগলো। সে চিন্তা করলো যে এত রাতে কিভাবে সম্ভব, এখানে মাঝ রাস্তায় তাকে আটকে দাড়ি কামাতে বলতেছে। কিন্তু পরেশ কাকা ছিলেন জাত নাপিত, আর ওনার মনটাও ছিল নরম। উনি ভাবলেন হয়তো কোনো গরিব মানুষ। উনি সাইকেল স্ট্যান্ড করে বাক্সটা খুললেন এবং লোকটার রাস্তার ধারে একটা পুরনো শ্যাওলা ধরা পাথরের উপর বসলো। তো পরেশ কাকা যখন সাবান মেখে ফেনা তৈরি করছেন, তখন উনি খেয়াল করলেন লোকটার শরীর থেকে একটা পচা নর্দমার গন্ধ আসতেছে।
এতক্ষণ সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সেই লোকটা যখন তিনি কাজ করতে শুরু করবেন সেই সময় তিনি অনুভব করেন যে খুবই বিশ্রী গন্ধ আসতেছে লোকটা শরীর থেকে। আরও আশ্চর্য বিষয় হলো লোকটা কোনো নড়াচড়া করতেছে না, এমনকি চোখের পলকও একবারও ফেলে না। তো পরশ কাকা যখন ওনার ধারালো খুঁটটা বের করে লোকটার গালে ছোঁয়ালেন, তখন ওনার রক্ত হিম হয়ে গেল। রাসেল ভাই, উনি দেখলেন খুঁটটা চামড়ায় বসার সাথে সাথে কোনো রক্ত বের হচ্ছে না, বরং সেখানে থেকে কুচকুচে কালো পোকা বেরিয়ে আসতেছে। আর লোকটার চামড়াটা সাধারণ মানুষের মতো না, একদম ঠান্ডা আর রাবারের মতো নরম। তো পরশ কাকা ভয়ে হাত সরিয়ে নিতে চাইলেন, কিন্তু ঠিক তখনই সেই লোকটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দটা মনে হচ্ছিল যেন চারপাশে বাতাসে যেন চিরে ফেলতেছে। লোকটা এবার তার সেই অস্বাভাবিক লম্বা হাত দিয়ে পরশ কাকার হাতে চেপে ধরল। পরশ কাকা দেখলেন লোকটা হাতের নখগুলো কোদালের মতো লম্বা, এবং লোকটা বলল, পরশ, প্রোডাক্ট কামাও, কাজটা শেষ করো, আমার ভিতরে সব বের করে দাও। তো এই ধরনের কথা শুনে পরশ কাকা তো খুবই ভয় পেলেন, এবং সেখানে তিনি জ্ঞান শূন্য হলেন, বলতে তিনি সেন্সলেস হবেন কিনা এই ধরনের একটা অবস্থা। তো পরশ কাকা আরও দেখলেন যে লোকটার গলা থেকে বুক পর্যন্ত চামড়াটা নিজেই ফেটে যাচ্ছে। যে লোকটা একটু স্বাভাবিক ছিল, এখন সেই লোকটা স্বাভাবিক নেই, এখন একটা অদ্ভুত জন্তুর মতো হয়ে যাচ্ছে। সেই লোকটার ভিতর থেকে হাজার হাজার কালো পোকা আর বীভৎস দুর্গন্ধ, প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে। পরশ কাকা নিজের সর্বস্ব শক্তি দিয়ে একটা ধাক্কা দিলেন, এবং বাক্স পোটলা সব ফেলে রেখে সাইকেল নিয়ে দিলেন এক দৌড়। ওনার মনে হচ্ছিল যে পিছনে শত শত মানুষ একসাথে দৌড়াচ্ছে, ওনার সাইকেলের পিছনে কেউ যেন বারবার ধাক্কা দিচ্ছিল। তো চণ্ডীপুর গ্রামে ঢোকার মুখে যে বড় বটগাছটা আছে, সেখানে পৌঁছাতেই পরশ কাকা দেখলেন আয়নার মতো একটা ছায়া রাস্তার উপর ভেসে বেড়াচ্ছে। উনি পিছনে তাকাতেই দেখলেন সেই লোকটা আর নেই, তার সাথে তার চারপাশটা একরকম আকৃতির ছায়া বাতাসে ভাসতেছে, এরকম তিনি দেখলেন। তো পরশ কাকা বাড়ির উঠানে পৌঁছানোর আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি খুবই ভয় পেয়েছিলেন সেদিন, যার কারণে তিনি তার জ্ঞান ধরে রাখতে পারেননি। তো বাসায় আসার আগ মুহূর্তে তিনি আসলে তার জ্ঞান হারিয়ে ফেলেন। তো পরের দিন সকালে ওনার স্ত্রী আর প্রতিবেশীরা ওনাকে যখন অজ্ঞান অবস্থা দেখেন এবং বাসায় নিয়ে যান, কিন্তু অবাক করার বিষয় কি রাসেল ভাই জানেন, পরেশ কাকার হাতে সেই খুঁটটা ছিল না। উনি ওনার সারা শরীরে ছোট ছোট কামড়ের দাগ, যেন অসহ্য পোকা ওনাকে কামড়িয়েছে। আর ওনার সেই খুর আর কাঠের বাক্সটা পাওয়া গেছিল শ্মশানের ঠিক মাঝখানে একটা চিতা পড়ানোর জায়গায়। তো পরেশ কাকা এরপর 6 মাস এক নাগারে জ্বরে ভুগেছিলেন। উনি কারোর সাথে কথা বলতে পারতেন না, শুধু মাঝে মাঝে ঘুরে চিৎকার করে বলতেন সবগুলি কামানো হয়নি, সব পোকা বের হয়নি। তো রংপুরে বড় বড় কবিরাজ আর ডাক্তার দেখিয়েও ওনাকে সুস্থ করা যাচ্ছিল না। পরে এক তান্ত্রিক এসে জানালেন যে পরেশ কাকা সেই রাতে যে জিনিসটা দাড়ি কামাতে গিয়েছিলেন, সেটা ছিল এক অতৃপ্ত ব্রহ্মদৈত্য বা ওই শ্মশানের কোনো এক প্রেতাত্মা, যে খুরের আঘাতে মুক্তি খুঁজতেছিল। তো পরেশ কাকা আজও বেঁচে আছেন, কিন্তু উনি আর কোনোদিন রাতের বেলা ঘর থেকে বের হন না। বিশেষ করে সন্ধ্যার আগে তিনি তার সমস্ত কাজ শেষ করে বাসায় ফেরেন। তো রাসেল ভাই, রংপুরের পীরগাছার সেই চন্দিপুরের গ্রামে এখনও এই ঘটনা সবাই জানে। যারা লিসেনাররা শুনতেছেন, যদি আপনারা ওইদিকে কেউ থাকেন, হয়তো এই ঘটনা সম্পর্কে অবগত হবেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আমি চেষ্টা করেছি গুছিয়ে বলার। তো যদি ভালো লাগে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, যে আমি হিমেল খান। ঢাকা ধানমন্ডি থেকে যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অধরা, এটা তার ছদ্মনাম। তিনি পেশায় একজন ডাক্তার। ঘটনাটি ঘটে যায় 2018 সালের মাঝামাঝি ঢাকার পার্শ্ববর্তী জেলায় কোনো একটি মফস্বল শহরের সদর হসপিটালে। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে মোহাম্মদ মিজান, এটা তার রিয়েল নেম।
তিনি পেশায় একজন ডোম ছিলেন। লাশ পোস্টমর্টেম করাই তার পেশা ছিল। মিজান সাহেব প্রথম এই পেশায় যখন জয়েন করেন তখন ভয় পেলেও ধীরে ধীরে সেটা মানিয়ে নেন। তিনি মনে করেন তিনি সবচাইতে সাহসী ব্যক্তি এবং কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে তিনি চোখের ভুল বলতেন, হ্যালোসিনেশন বলতেন, বিশ্বাস করতেন না বললেই চলে। এই ব্যাপারটা নিয়ে তিনি তার কলিগদের সাথে খুব হাসি ঠাট্টা করতেন। 2018 সালের জুন কি জুলাই মাস, সেদিন সন্ধ্যায় পোস্টমর্টেমের জন্য সুইসাইড করা একটা মেয়ের লাশ আসে। মিজান সাহেব এবং তার দুজন কলিগ দেখেন লাশটা বয়স হবে 22 কি 23 বছর, একটা মেয়ের লাশ, চোখগুলো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে ফাঁসি দেওয়ার কারণে। এটা তাদের কাছে তখন স্বাভাবিক মনে হয়। তার ডকুমেন্টস কমপ্লিট করেন এবং আগামীকাল সকালে পোস্টমর্টেম করবেন এটা জানিয়ে দেন। কারণ রাতের বেলা সাধারণত পোস্টমর্টেম করা হয় না, খুব ইমার্জেন্সি হলে যদি করা হয় সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর পোস্টমর্টেম করার সময় ডাক্তাররা থাকেন উপস্থিত এবং স্টুডেন্টরা থাকেন। স্টুডেন্টরা সেই বর্ন, কিডনি, লিভার এগুলোর সাথে পরিচিত হন। মিজান সাহেব পরের দিনের একটা সময় দিয়ে দেন, এই সময় পোস্টমর্টেম করা হবে। তারা লাশটা মর্গে রেখে আসেন। লাশ ঘরের দায়িত্বে থাকেন সুরজ নামের একজন ব্যক্তি। এখান থেকেই মূলত ঘটনাটা শুরু। মিজান সাহেব এবং তার দুই সহযোগী আরও দুজন কলিগ তারা কয়েকজন মিলে ড্রিঙ্কস করেন সেই রাতে হালকা। যারা এই পেশায় নিয়োজিত আছে, ডোম, ওনারা কি ড্রিঙ্কস করেন কি করেন না এই বিষয়ে আমার সঠিক কোনো ধারণা নেই। তারা ড্রিঙ্কস করে যে যার মতো বাড়িতে চলে যায়। মিজান সাহেবের বাসাটা ছিল হসপিটালের শেষের দিকে। হসপিটাল থেকে তার বাসা পর্যন্ত যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। হসপিটাল স্টাফ কোয়ার্টারের শেষ মাথায় তার বাসা। তার বাসাটা হচ্ছে টিনের তৈরি, চারিদিকে টিন, ওপরেও টিন এবং ওয়াশরুমটাও হচ্ছে বাহিরে। সামনে গাছপালা তো আছেই, স্টাফ কোয়ার্টারে যেগুলো থাকে। সম্পূর্ণ গ্রাম্য একটা পরিবেশ। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন যখন স্টাফ কোয়ার্টারের এরিয়ায় তিনি ঢুকলেন। ওই জোনে ঢোকার পর তার কাছে মনে হচ্ছে তার শরীরটা ভার হয়ে গেছে, তার লোম দাঁড়িয়ে গেছে। তিনি মনের অজান্তেই ভয় পাচ্ছেন। আবার তিনি চিন্তা করছেন ভয় কি, কি ভয় কি, কোনো ভয় নেই। তিনি হাঁটছেন। তিনি বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা এমন জায়গাতে আছেন যে জায়গায় মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর দুপাশে হচ্ছে সারি সারি গাছ, মূলত সেগুলো ফলের গাছ। স্টাফ কোয়ার্টারে যেহেতু প্রচুর গাছপালা থাকে, ঘরবাড়িগুলো গোছানো হয়, বিল্ডিংগুলো সুন্দর হয়, দিনের বেলা খুব মনোরম একটা পরিবেশ থাকে, কিন্তু রাতের বেলা হয়ে যায় সেটা ভয়ঙ্কর আর ভুতুড়ে পরিবেশ। আর সবচাইতে বড় বিষয়, সেখানে যদি কেউ একা থাকে তার কাছে এটা আরো ভয়ঙ্কর। যদিও মিজান সাহেব খুব সাহসী ছিলেন, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে ভার হতে থাকে এবং তার মনে অজানা একটা ভয় উকি দিতে থাকে। তিনি চিন্তা করছেন, ভয়ের কোনো কথাই তিনি আর চিন্তা করবেন না, তার মাথায় আনবেন না, কিন্তু তারপরও মনের অজান্তেই তিনি ভয় পাচ্ছেন এবং খুব ধীরে ধীরে আগাচ্ছেন। তিনি স্মোক করছেন। তিনি যখন সেই নির্জন রাস্তাটার মাঝামাঝি, তার কাছে মনে হচ্ছে তার পেছন পেছন একজন মেয়ে হেঁটে আসছে। মেয়েরা পাকা রাস্তায় স্যান্ডেল অথবা জুতা পরে হাঁটলে যে শব্দটা হবে, তিনি সেই শব্দটা অনুভব করে আইডিয়া করলেন যে তার পেছনে কোন একজন মেয়ে। তিনি হঠাৎ করে পেছনে তাকায় সাহস করে এবং দেখলেন কালো বোরখা পরা একটা মেয়ে ডান পাশের একটা গাছের আড়ালে চলে গেল। তিনি চিৎকার দিয়ে বললেন, কে কে এত রাতে কেডা ওইখানে? এবার তার কাছে মনে হলো হয়তো নূপুর পরা পায়ে মেয়েটা কয়েক কদম পিছিয়ে লুকিয়ে গেলেন। মিজান সাহেব চিৎকার দিতে দিতেই বলছেন, আমারে দেখা পলাইছস? আমারে দেখা? চোর, চুরি করতে আইছস? খারা, মজা দেখাইতাছি আজকে।
তিনি হাঁটতে হাঁটতে সেই গাছটার সামনের দিকে আগান। ল্যাম্প পোস্টের আলো জ্বলছে রাস্তার দুপাশে, কিন্তু তিনি যেই সাউন্ডটার উদ্দেশ্যে যেখানে যাচ্ছেন সেখানে ল্যাম্প পোস্টের কোনো আলো নেই। রাস্তার এক মাথায় একটা লাইট এবং অপর মাথায় আরেকটা লাইট, মাঝখানটা আধো আলো আধো অন্ধকার বা বেশ অন্ধকার বলা চলে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তিনি যখন সেই নুপুর পরা পায়ের শব্দে গাছটার সামনে আসেন তখনও তার কাছে মনে হচ্ছে গাছের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং নুপুরের দু একটা শব্দ করল তিনি। মিজান সাহেব তাচ্ছিল্যের সুরে বলছেন, দেখ, আমার ডর দেখে কোনো লাভ নেই। আমি কামটা করি কি, লাশ কাটি। এর চাইতে ডরের কোনো কাম আছে ক? তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। আজকে মনে হয় বেশি মদ খেয়ে লাইছি, এর লেগে উল্টাপাল্টা দেখতেছি কিনা কে জানে। এই কথা বলা শেষ করে তিনি যখন আবার এল টার্ন নেয় তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, কয়েক কদম আগানোর পর একটা মেয়ে নাকি নাকি কণ্ঠে বলছে, আর মনে হচ্ছে খুব অসহায়ের মতো বলছে, আমারে কাইটেন না, কাটা নিষেধ। আমার শরীরে কাইটটা ফালাইলে কি জবাব দিব আমি? তিনি আবার পেছনে তাকায়। এবার তিনি গাছের সামনে যায়, গাছের পেছনেও যায়, গাছটা চারপাশ রাউন্ড দেয়। তিনি খুব উত্তেজিত এবং রাগান্বিত, তার সাথে কে এই মজা করছে। কিন্তু না, তিনি তো কাউকে দেখতে পাচ্ছেন না। তিনি যখন গাছটা চারিদিকে রাউন্ড দিয়েছেন তখন নুপুর পরা পায়ের ঝুনঝুন দুটা সাউন্ড শুনেছেন এবং তার কাছে মনে হয়েছে যে তিনি আসার সাথে সাথে হয়তো কেউ অন্য কোথাও লুকিয়ে গেল, কিন্তু এই শব্দটা তিনি আর নোটিস করতে পারেন নাই যে কোন দিকে গেল। তিনি সেখানে দাঁড়িয়েই বলতেছে, আর একটা কথা কবি না, আমার নাম তো মিজান, আমি ডোম না, সবাই আমারে কয় মিজান কসাই। আমার শরীরে মায়া দয়া ডর ভয় কিচ্ছুই নেই, ওটি সব লাশের ঘরে তালা মেরে আয়া পড়ছি। এই বলে তিনি খুব রাগান্বিতভাবে হাঁটা শুরু করেন। এবার তার কাছে মনে হচ্ছে তার বাঁ পাশে যে গাছগুলো আছে শুধু সেই গাছগুলোর মধ্যে প্রচুর বাতাস হচ্ছে এবং ডান পাশের গাছগুলো স্বাভাবিকভাবেই আছে। তিনি বেশ কিছু দূর হাঁটার পর চিন্তা করলেন, বাতাস আসলে তো এই পাশের গাছগুলো আন্দোলিত হওয়ার কথা, কিন্তু শুধু বাঁ পাশের গাছগুলো বাতাস বইছে, ওগুলো নড়ছে, ডান পাশে কোনো বাতাসের অস্তিত্ব নেই, আর বাতাসগুলো আমার গায়েও লাগছে না, ব্যাপারটা তো ভালো না। তিনি পেছনে আবারও নুপুর পরা পায়ের রিমঝিম শব্দ পান কয়েকবার। তিনি এবার একটু ভয় পেয়ে যান। তিনি ধীরে ধীরে আল্লাহর নাম নিতে নিতে যেখান থেকে শব্দ হয়েছে সেই গাছটার সামনে আসেন। তিনি গাছটার সামনে যখন দাঁড়ান আর কিছু বলতে যাবেন তখন দেখছেন গাছের আড়াল থেকে একটা মেয়ের মাথাটা বের হলো, হয়তো তাকে উকি দিয়ে কেউ দেখছে। ধীরে ধীরে পুরো চেহারাটা বের হলো, তারপরে পুরো শরীরটা বের হলো। এখন মেয়েটা গাছের পাশে দাঁড়িয়ে আছে, গাছের পাশেই দাঁড়িয়ে আছে, তার থেকে 4 থেকে 6 হাত দূরে হবে। মিজান সাহেব এটা দেখে কোনো কথা বলতে পারছে না, তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, তিনি আ আ এরকম একটা শব্দ করছেন। তিনি তো বিশ্বাসই করতে পারছেন না যে এই মেয়েটাকেই সন্ধ্যার সময় তারা মর্গে রেখে এসেছিলেন, যার পোস্টমর্টেম করবে আগামীকাল, আর সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি দৌড় দিতে চাইলেন, 2 কদম যাওয়ার পর হোঁচট খেয়ে তিনি পড়ে যান সেখানে। মেয়েটা নুপুর পরা পায়ে রিমঝিম রিমঝিম শব্দ করতে তার সামনে আসে, সামনে এসে তার পাশে এসে বসে। মিজান সাহেব তখনও ভয়ে শুয়ে আছেন, তার শরীরে কোনো শক্তি নেই যে সে উঠে দৌড় দেবেন। তিনি দেখে এতটাই ভয় পান আর আতঙ্কিত হয়ে যান যেটা তিনি কখনো চিন্তাও করতে পারেন নাই। তিনি মনে মনে এটাও ভাবছেন, যদি সেটা চোখের ভুল হতো তাহলে মাত্র কয়েক সেকেন্ডের জন্য হতো, কিন্তু তার সাথে তো এটা মনে হয় দীর্ঘ সময় ধরে হচ্ছে। মেয়েটাকে তো সে অনেকক্ষণ যাবৎ দেখছে। না, তাহলে এটা তার চোখের ভুল না, এটা রিয়েল। ধীরে ধীরে মিজান সাহেব
অলৌকিক ব্যাপার বা জিন জাতীয় কিছু বিশ্বাস করা শুরু করছেন এবং তিনি মনে মনে স্বীকার করছেন, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি, অনেক সুপার ন্যাচারাল কিছু আছে যেটা আমি বিশ্বাস করি। কিন্তু তার কাছে মনে হচ্ছে তার এই বিশ্বাসের কোনো মূল্য নেই, কারণ মেয়েটা চোখগুলো 2টা থেকে 3টা হয়ে গেছে। তার একই চোখ, কপালে একটা, 2টো চোখ স্বাভাবিক, কিন্তু কপালের চোখটা বেশ বড় আর ওইখানে কোনো মণি নেই। মুচকি একটা হাসতে হাসতে হাটা বড় করে ফেললো এবং জিহ্বাটা প্রায় পেট পর্যন্ত বের করে ফেলছে। মিজান সাহেব ভাবছে এটাও কি সম্ভব, নাকি আমি অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে ভুল দেখছি। সে মেয়েটা তাকে ধীরে ধীরে বলে, এত কিছু করার ইচ্ছা ছিল না, আমার কথা মন দিয়ে শোন, তাহলেই হবে। মিজান সাহেব সেটা শুনে ভয়ে সেখানে পড়েই থাকেন, তিনি আর উঠে দাঁড়াতে পারেন না। মেয়েটা বলছে, কাটাকাটি করা ঠিক না, এটা নিষেধ। মিজান সাহেব এই কথার কোনো অর্থ বুঝতে পারেন না, আর এই কথার কি অর্থ এটা যে তাকে জিজ্ঞেস করবেন এই সাহসটাও তার মধ্যে নেই। মেয়েটা তাকে বলছে আবারও শান্ত কণ্ঠে, আমাকে কাটবি, তোর কলিজাটা কেটে ফেলবো। আমাকে স্পর্শ করবি, তোর হাতটা পুড়িয়ে ফেলবো। হসপিটালে আমাকে আর ভুলেও দেখতে চাইস না, কারণ আমাকে তুই যেভাবে দেখবি সেই দেখাটা তোর সারা জীবন মাসুল দিতে হবে। সেই ভুলটা তুই আর জীবনেও করবি না, তওবা পড়বি, কিন্তু তুই তো ভুল করেই ফেলবি। এজন্য তোকে সাবধান করতে আসলাম। হসপিটালে আমার সামনে আসলে আমি তোকে এমন কিছু দেখাবো যা তুই অতীতেও কোনোদিন দেখোস নাই, বর্তমানেও কল্পনা করবি না, আর ভবিষ্যতে তো দেখার নামই নিবি না। মেয়েটা এবার একটু উত্তেজিত হয়ে বলছে, তুই ছেলে হয়ে আমার গায়ে হাত দিবি আর তোর হাতটা আমি ভালো রাখবো, এটা তোর কিভাবে মনে হয় রে? তুই পুরুষ হয়ে আমাকে কাটবি আর আমি তোর কলিজাটা কেটে ফেলবো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা খেয়াল করে দেখবেন আমি কিছু কথা আঞ্চলিক ভাষায় বলছি, কিছু কথা শুদ্ধ ভাষায় বলছি। বর্ণনাটা যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই ব্যবহার করছি। কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণে আপনারা হয়তো ভুল ধরতে পারেন, কিন্তু কথোপকথন এভাবেই হয়েছিল যেভাবে আমি প্রকাশ করছি বা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা বুঝে নেবেন। মেয়েটা আরও উইয়ার্ড একটা ইনফরমেশন দেয়, যেই তথ্যটা শুনে মিজান সাহেব ভয়ে আরও আতঙ্কিত হয়ে যান। তিনি তখন মনে মনে বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমার সহ্য ক্ষমতা শেষ। মেয়েটা তাকে বলছে, দেখ 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 মিজান, দেখ আমার জিহ্বাটা কিন্তু বাইরেই আছে, কিন্তু তুই আমার কথা স্পষ্টভাবে শুনলি। ভয় পাস না, না এখন তো ভয় তুই উঠতেও পারতাছস না, ভয় পেলে মানুষ কি করে তুই তো তাও জানোস না, এখন জানবি। দেখ আমার 2টা চোখ তোর দিকে চায় রয়েছে, আরেকটা চোখের মনি নাই, তাকা তাকা আমার দিকে। মিজান সাহেব তো ভয়ে সেখানে জমে গেছেন, তিনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন আর ভয় পাচ্ছেন। মেয়েটা মুচকি হাসতে হাসতে বলছে, 2 চক্ষু দিয়া মিজানরে দেখি, আর 1 চক্ষু দিয়া মিজানের পরিবারটারে দেখি। 1 মিজান ভয় পাইয়া বাইরিতে যাইব, আরেক মিজান ভয় দেখাইয়া বাড়ির থেকে পালাইব। মিজান সাহেব সেখানে প্রচণ্ড বমি করে দেন, তার অবস্থা খুবই খারাপ, খুব বমি হচ্ছে। এমন সময় স্টাফ কোয়ার্টারে যে গেটে দারোয়ান থাকে, সে এই রাস্তা ধরে পেছনের দিকে যাচ্ছিল, স্টাফ কোয়ার্টারের পেছনের গেটের দিকে। তখন সেই নাইট গার্ড মিজান সাহেবকে দেখছেন তিনি রাস্তার মধ্যে বমি করছেন। তিনি মিজান সাহেবের মাথায় হাত বুলিয়ে দেন, পিঠে হাত বুলিয়ে দেন এবং তার সাথে রাগারাগি করেন, ভাই আপনারা কইছি না
এই ছাই পাশ কখনো খাইবেন না, খাইলেও বেশি খাইবেন না, খালি কামের সময় খাইবেন, অকামের সময় খান কে লিগা। বমি করতে করতে মিজান সাহেব দুর্বল হয়ে যান। তিনি তখনও সেন্স হারান নাই, কিন্তু কথা বলতে পারছেন না। নাইট গার্ড মিজান সাহেবকে উঠাতে চাইলেন, কিন্তু মিজান সাহেবের শরীরে কোনো শক্তি নেই। নাইট গার্ড একা আর তাকে উঠাতে পারেন না। তখন নাইট গার্ড অন্য একটা গার্ডকে কল করেন এবং এখানে আসতে বলেন যে মিজান সাহেবকে বাসায় পৌঁছায় দিবেন। ঘটনাটা ঘটছে কিন্তু রাত 11টা থেকে রাত 12টার মধ্যে। এবার মিজান সাহেবের বাসার বর্ণনাটা দিচ্ছি, বাসায় কি কি হয়েছে। মিজান সাহেব খুব উত্তেজিতভাবে তার বাসায় ঢুকেন। তিনি তার স্ত্রীকে বলছেন, কোহিনূর, ফ্রিজে না গরুর গোশত আছে, গরুর গোশত রান্না করা আজকে। তার স্ত্রী জানায় সে তো রান্না শেষ করে ফেলেছে। মিজান সাহেব উত্তেজিত হয়ে বলে, গোশত রান্না করতে কইছি না, গোশত রান্না করো, গোশত নামা ফ্রিজ থেকে। তার স্ত্রী মিজান সাহেবের কণ্ঠ শুনেই একটু অবাক হয়ে যান, কখনো তো এরকম করে নাই তিনি। তার স্ত্রী ফ্রিজ থেকে গরুর মাংস বের করে এবং একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজায় যাতে বরফটা কেটে যায়। মিজান সাহেবের স্ত্রী রান্নাঘরে যায়। তাদের রান্নাঘরটা ছিল বাহিরে। টিনশেড বাড়িটার মধ্যে 10 জন কি 12 জন পরিবার থাকে। প্রত্যেক পরিবারই একটা করে রুম পায় এবং সবার ওয়াশরুমে বাহিরে আর কিচেনটাও বাহিরে। তার স্ত্রী গরুর মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলো রান্নাঘরে রেডি করে এসে রুমে যখন ঢুকেন তখন তিনি দেখছেন মিজান সাহেব সেই কাঁচা মাংসগুলো খুব মজা করে খাচ্ছে। তার মাংস খাওয়া অলরেডি শেষ। মিজান সাহেব এবার তার স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, অনেকদিন পর গোশত খাইলাম, আর একটু খাইতে পারলে ভালো হইতো। এই সময় 2 জন নাইট গার্ড বাহির থেকে ডাকছেন, কোহিনূর ভাবি, ওই কোহিনূর ভাবি ঘরে আছেন? দেখেন তো মিজান ভাই আবার কি করছে, ছাইপাশ খাইয়া বমি টমি করে অস্থির, তাড়াতাড়ি বাইরে আহেন, বাইরে ধরেন। তার স্ত্রী তো রুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছেন। তিনি দেখছেন যেই মিজান গরুর গোশতগুলো খেয়ে ফেলেছে সে এই কথা শুনেই মনে হচ্ছে টিন ভেদ করে চলে গেল। মিজান সাহেবের স্ত্রী চিৎকার দিয়ে বের হন উঠানে। তার চিৎকারে আশেপাশে প্রতিবেশীরাও বের হয়। তিনি দেখছেন 2 জন নাইট গার্ড মিজান সাহেবকেই ঘরের দিকে নিয়ে আসছেন। এটা দেখে মিজান সাহেবের স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান। প্রতিবেশীরা, নাইট গার্ড তাদেরকে ধরাধরি করে রুমে নিয়ে যান। বেশ কিছু সময়ের পর মিজান সাহেবের স্ত্রীর জ্ঞান ফেরে। মিজান সাহেবও স্বাভাবিক হন। তখন অলরেডি একটা নাইট গার্ড চলে গিয়েছেন, একজন নাইট গার্ড তাদের সাথে আছে, আর তাদের প্রতিবেশীরা প্রায় 7 থেকে 8 জন ফ্যামিলি মেম্বার্স তার সাথেই আছে তাদের রুমে। সবাই জিজ্ঞেস করলে মিজান সাহেব তার ঘটনাটা খুলে বলেন এবং তার স্ত্রীও তার ঘটনাটা সবাইকে খুলে বলেন। এবার হসপিটালের বর্ণনায় আসছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঘটনাগুলো ঘটে যাচ্ছে একই সময় বিভিন্ন জায়গাতে। লাশঘরের দায়িত্বে ছিল সুরজ মিয়া। রাত 10:35 কি 10:40 হবে। সুরজ মিয়া লাশঘরে গেটের সামনে বসে আছেন। তিনি খুব সম্ভবত ফোনে গান শুনছিলেন। লাশঘরটা হচ্ছে হসপিটাল থেকে একটু দূরে। লাশঘরের সামনে গাছপালা, একটা মাত্র বাল্ব জ্বলছে। পরিবেশটা দিনের বেলাতেই খুব ভয়ঙ্কর থাকে, রাত হলে তার কোনো কথাই নেই। সুরজ মিয়া গান শুনতে শুনতে হয়তো তার একটা তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসছে, ঘুম ঘুম ভাব চলে আসে। এমন সময় তিনি শুনতে পাচ্ছেন মিজান সাহেবের কণ্ঠ। সুরজ, ওই সুরজ, সুরজ তুই ঘুমাই গেছস? সুরজ বলছে, মিজান ভাই আপনি এত রাইতে? আপনি না করেন কালকে আইবেন। মিজান সাহেব বলছে, আরে বেটা কাম আছে, গেট খোল, এর লেগে তো তাড়াহুড়া করে আইলাম। সুরজ বলছে, মিজান ভাই এত রাইতে কি কাম? মিজান সাহেব বলছে, আরে বেটা ভিতরে একটা জিনিস রেখে গেছি, এটা নিতে হইব, বুঝলে গেছি, তুই তো জানোসই আমাকেও কখন কি দরকার হয়। সুরজ সাহেব আর কিছু চিন্তা করেন না, তিনি কলাপসেবল গেটটা ওপেন করে দেন অ্যান্ড ধীরে ধীরে ভিতরে যায়। তারপর লাশঘরের মেইন ডোরটাও তালাটা খুলে দেন। সুরজ সাহেব কিছু বলার আগে মিজান সাহেব বলছে, লাইট জ্বালানো লাগবো না, আমার লগে টর্চ লাইট আছে, আয় তো ভিতরে আয়, তাড়াতাড়ি আয়। তারা 2 জন লাশঘরের ভেতরে ঢুকেন। মেডিসিনের গন্ধ
দূর থেকে কুকুরের আওয়াজ, শিয়ালের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ। সুরুজ সাহেবের অস্থির অস্থির লাগছে, তিনি খুব ভয় পাচ্ছেন। তিনি বলতেছেন, মিজান ভাই আমি বাইরে যাই, আপনি আহেন পরে। কিন্তু মিজান সাহেবের তো কোনো সাড়া নেই। সুরুজ সাহেব তার মোবাইলটাও বাহিরের বেঞ্চের উপরে রেখে এসেছিলেন। সুরুজ সাহেব যখন বের হতে যাবেন তখন তিনি দেখছেন কে যেন বাইরে থেকে গেটটা লক করে দিল। তার কাছে মনে হলো সম্পূর্ণ রুমটা একদম অন্ধকার হয়ে গেছে। তার ব্রেন আর কাজ করছে না, তিনি এখন কি করবেন সেটাও বুঝতে পারছেন না। তিনি পাথরের মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আছেন। আর এমন সময় তিনি শুনতে পেলেন, নিষিদ্ধ কাজ করতে দিব না। সুরুজ সাহেব এবার শুনছেন, তার কাছে মনে হচ্ছে প্রায় 10-12টা লাশ হাসতেছে। তাচ্ছিল্য করে হাসছে, কেউ মজা করে হাসছে, কেউ বাবার ভয়ের হাসি। তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না। এরপরে তার কি হয় তার কিছুই মনে পড়ে না। তার যখন জ্ঞান ফেরে তিনি তখন দেখছেন হসপিটালের বেডে তিনি শুয়ে আছেন। অন্যান্য স্টাফ আর একজন ডাক্তার বলে, তুমি ভিতরে কিভাবে গেলা? তখন তিনি সব ঘটনা খুলে বললেন, কিন্তু কেউ বিশ্বাস করলেন না। কারণ সকালবেলা সেই মর্গের ডিউটিতে যে আসেন সে এসে দেখছেন তালা মারা, টোটাল ডোরটাই লক করা, ক্লপসেবল গেটটা লক করা, আর বাইরে হচ্ছে মোবাইলটা আছে। কিন্তু সুরজ মিয়াকে ডাকাটাকি করেও পাওয়া যায় না। তার কাছে আরেকটা চাবি ছিল, সে তালা খুলে যখন ভিতরে যায় তখন দেখে সুরজ মিয়া ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবচাইতে আতঙ্ক আর ভয়ের বিষয়, যদি 2টা গেটই লক করা থাকবে তাহলে সুরজ মিয়া কীভাবে ভিতরে গেল? ডাক্তারের বর্ণনায় আসছে, যে ডাক্তার পোস্টমর্টেম করার সময় প্রেজেন্ট থাকবেন তিনি রাত আনুমানিক 12:30 কি 1টা হবে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই ঘটনাগুলো কিন্তু একই রাতে হয়েছে এবং খুব কাছাকাছি সময়ে হয়েছে। ডাক্তার যখন ওয়াশরুমের মিররের দিকে তাকান তখন তিনি দেখছেন একটা মেয়ে, যার জিহ্বাটা গলা থেকে পেট পর্যন্ত মনে হচ্ছে বের হয়ে গেছে, খুব লম্বা। তার চেহারায় কোনো নাক নেই আর চোখগুলো খুবই ছোট ছোট, কিন্তু মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের মতো লাল শিখা বের হচ্ছে। ডাক্তার সাহেব যে চিৎকার দেবেন বা ওয়াশরুম থেকে বের হবেন তিনি তাও করতে পারছেন না। তার কাছে মনে হচ্ছে তার শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বেন। তিনি ভয়ও পাচ্ছেন, কিন্তু তার শরীর কাজ করছে না। মিররের ভিতর থেকে মেয়েটা তাকে বলছে, ডাক্তার, আমার বাপ মায় কইছিল না পোস্টমর্টেম করার দরকার নাই, পুলিশ কেস হয় নাই, লাশটা দিয়া দেন। তুই কি কইলি? পোস্টমর্টেম করাই লাগবে, হাসপাতালের রুলস। ডাক্তার রে, আমার শরীর তো আমি কাটতে দিব না, প্রয়োজনে তোর শরীর কাইটা দেখুম কি কি আছে। মাদ্রাসায় পড়তাম রে ডাক্তার, আমি দাখিল পরীক্ষা দিতাম। ডাক্তার সাহেব খুব ভয় পাচ্ছেন, চিৎকার দেওয়ার চেষ্টা করছেন, ওয়াশরুম থেকে বের হওয়ার চেষ্টা করছেন, তার স্ত্রীকেও ডাকার চেষ্টা করছেন, কিন্তু না, তার এই চেষ্টাটা বিফল হয়ে যাচ্ছে। তিনি সব কথা শুনছেন। মেয়েটা তাকে বলছে, ডাক্তার রে, আমি জানি আত্মহত্যা পাপ, মহাপাপ। আমি তো মরি নাই, আমারে জোর করে মাইরা লাইছে। না 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 না, কোনো মানুষ মানে নাই, 10 থেকে 12টা জিনাই আমারে মারছে। কি যে কষ্ট পাইছি, আমারে ওরা কোলে করে উঠে ফ্যানের সাথে আমার ওড়না দিয়ে ঝুলাই দিল। আমার দম বাইরে হয়ে যাইতেছে। একটা খুশির খবর কি জানোস ডাক্তার? আমি কলেমা পড়তে পারছি। মরার সময় আমার বাপ মায়ের কথা, আত্মীয় স্বজনের কথা মনে হয়েছিল অনেক। ডাক্তার, আমি তো মরতে চাই নাই, প্রত্যেকটারে একটা একটা করে শাস্তি দেব। প্রথমে ধরবো আমার চাচিরে। ডাক্তার রে, আমার শরীরে হাত দিলে তোর হাতটা পুইরা ফালামো, আর আমার গায়ে যদি কাটাছিরা করস তোর কলিজাটা কাইটা ফালামো।
ডাক্তার এবার চিৎকার দিতে পারেন, তিনি চিৎকার দিয়ে সেখানে ওয়াশরুমে পড়ে যান। তার স্ত্রী আসে, ধরাধরি করে নেয়, ডাক্তারের মাথা ফেটে যায়, তিনি কোমরে ব্যথা পান। তার স্ত্রী তাকে প্রাথমিক কিছু থেরাপি দেন এবং পেন কিলার দেন। ডাক্তার সাহেব ঠিক হতে হতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। ডাক্তার সাহেব যথারীতি বিকেলবেলা হসপিটালে যান, যেহেতু তাকে পোস্টমর্টেম করতে হবে। তিনি দেখছেন ডোমগড়ের পাহাড়ে যে সুরজ মিয়া ছিল, সেই সুরজ মিয়া ডাক্তার সাহেবের ডিপার্টমেন্টে বসে আছেন। তারা কয়েকজন মিলে গতকাল রাতের বিষয়টা আলোচনা করছিলেন। ডাক্তার সাহেব খুব মনোযোগ দিয়ে পুনরায় সেই সুরজ মিয়ার ঘটনাটা শুনলেন। তিনি আরও চিন্তিত হয়ে পড়লেন। মন খারাপ করে তিনি মিজান সাহেবকে কল করেন এবং হসপিটালে আসতে বলেন। মিজান সাহেব তাকে ফোনে বলেন যে তিনি পোস্টমর্টেম করবেন না বা এই লাশটার কাজ করবেন না। ডাক্তার তাকে বলে, তোমার করতে হবে না, তুমি হসপিটালে আসো, তোমার সাথে আমার কথা আছে। মিজান সাহেব তার স্ত্রীকে নিয়ে প্রায় আধা ঘন্টা পর হসপিটালে সেই ডাক্তারের ডিপার্টমেন্টে আসেন। এদিকে সেই মেয়েটা রোগীর যে আত্মীয় স্বজন, ওরা বাহিরে অপেক্ষা করছে। মিজান সাহেব আসার পর ডাক্তার অন্যান্য লোকজনদেরকে তার ডিপার্টমেন্ট থেকে বাইরে যেয়ে অপেক্ষা করতে বলেন। তার রুমে হচ্ছে মিজান সাহেব, তার স্ত্রী, ডোমগড়ের পাহারাদার সুরজ মিয়া এবং ডাক্তার, তারা এই 4 জনই। ডাক্তার মিজান সাহেবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। এবার তার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও গত রাতে যেটা ঘটেছিল সেটা মিজান সাহেব এবং সুরজ মিয়াকে বলেন। তারা খুব অবাক আর চিন্তিত। গতকালকে তারা 3 জনই সেই মেয়েটাকে দেখেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিজান সাহেবের স্ত্রীও এই অভিজ্ঞতাটার মুখোমুখি হয়েছিল। তারা কথা বলছেন, আলোচনা করছেন, যে যার ভয়ের অভিজ্ঞতাটা নিজেদের মধ্যে শেয়ার করছেন আর ভাবছেন কি করা যায়। এবার ডাক্তার সেই মেয়েটার গার্জিয়ানদের ডাক দেন। তাদের গার্জিয়ানদের জিজ্ঞেস করলে সুইসাইড করার কারণটা, তারা বলে মেয়েটা খুব ভালো ছিল আর ও যে সুইসাইড করবে এটার কোনো আইডিয়াই তাদের মাথায় ছিল না। তবে তাদের ধারণা মেয়েটার যে চাচি, তার ছেলের সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে চেয়েছিল। এই ব্যাপারটায় মেয়েটার বাবা মা রাজি ছিলেন না এবং সেই চাচা চাচি বলেছিল যে এই মেয়েটাকে বাঁচায় রাখবে না, তারা এই মেয়েটাকে অশান্তির মধ্যেই রাখবে। মেয়েটার গার্জিয়ানের ধারণা হয়তো তার চাচা চাচি তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং খুব শেষ সময় হয়তো তারা জানতে পেরেছে। যেদিন মেয়েটার বাড়িতে হুজুর আনার কথা, ঠিক সেই দিনই বিকেল 4টা নাগাদ মেয়েটা আত্মহত্যা করে। মেয়েটার গার্জিয়ান জানায় যে মেয়েটা খুব ধার্মিক ছিল। আপনার কাছে অনুরোধ করে কইতেছি পোস্টমর্টেম করেন না, পারলে লাশটা আমাকে এমনি দিয়া দেন। ডাক্তার আবার সেই মেয়েটার গার্জিয়ানদের বাহিরে অপেক্ষা করতে বলেন। এবার ডাক্তার আরও 2 জন ডিপার্টমেন্ট প্রধানকে তার রুমে নিয়ে আসেন এবং প্রত্যেকের ঘটনা তাদেরকে শোনায়। ওই ডাক্তার আর পাত্তা দেয় না, কিন্তু যেই ডাক্তার মিররে মেয়েটাকে দেখেছিল তার অনেকক্ষণ অনুরোধ করার পর অপর 2 জন ডাক্তার যারা ডিপার্টমেন্ট প্রধান, তারা রাজি হন যে পোস্টমর্টেম করবেন না, কিন্তু আনুমানিক একটা রিপোর্ট দিয়ে দিবেন। হসপিটাল কর্তৃপক্ষ জানবে যেটা পোস্টমর্টেম হয়েছে, কিন্তু অরিজিনালি এটা পোস্টমর্টেম করা হবে না। এবং সেই ডাক্তার রুমে যারা ছিলেন তাদেরকে এক প্রকার প্রমিস করায় যে এই কথাটা তোমরা আর হসপিটাল বা বাহিরে কোথাও শেয়ার করবা না, কাউকে বলবা না যে পোস্টমর্টেম ছাড়া আমরা লাশটা দিয়েছিলাম। তোমরা তো দেখছো যে কি ঘটনাটা ঘটছে, আল্লাহ না করুক কেউ একজন মারা গেলে কি হইতো। তাদের সকলের সম্মতিতে লাশটাকে পোস্টমর্টেম না করে রাত 9টা নাগাদ তাড়াহুড়ো করে সেই মর্গে থেকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হয়। এই ছিল অধরার পাঠানো ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি।
হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা, কলকাতা ইন্ডিয়া থেকে। আমি টলিগঞ্জ এরিয়ায় থাকি কলকাতায়। গত 22শে ডিসেম্বর 2017 আমার একটি স্টোরি আপনাদের এখানে সিলেক্ট করে শোনানো হয়। তো সেই সময় আমি বলেছিলাম যে আমার যদি স্টোরি সিলেক্ট করে শোনানো হয় তো আমার কাছে আরো অনেক স্টোরি আছে যেগুলো আপনাদেরকে আমি পাঠাবো। তো সেই প্রমিস রেখে আমি আবার একটি আমার স্টোরি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এটা সময়কাল হচ্ছে 2007 সাল, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো ঠিক তার কিছুদিন আগে, মাসখানেক আগে। এটা বোধহয় ডিসেম্বরের সময়, 2007 সালে ডিসেম্বরের নাগাদ। তো আমি যেখানে পড়তে যেতাম, টিউশন নিতে যেতাম, আমার বাড়ি আর তার মধ্যে জাস্ট একটা গলির ফারাক ছিল, যে মেইন রোড থেকে পাশের গলিটা আমি টিউশন পড়তে যেতাম আর পরের গলিটা আমার নিজের বাড়ি ছিল। তো আমার বাড়িটা গলির একদম শেষ মাথায়, এবং যেখানে আমি টিউশন পড়তে যেতাম সেটাও পাশের গলির একদম শেষ মাথায় ছিল। তো দুই গলির মধ্যখানে যে কটা বাড়ি ছিল, অনেকে বিলিভ করতো যে সেখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। অনেক ছোটবেলা থেকে আমি যেহেতু ওই এরিয়ায় থাকতাম, তো আমি অনেকবার শুনেছিলাম যে সেখানে কিছু এমন অ্যাক্টিভিটিস হয় যে কাউকে ধরুন ভূতে ধরা বা কিছু, কেউ হয়তো খুব ভুলভাল বকছে, কোনো একটি ওঝা বা কাউকে দিয়ে হয়তো সেগুলোকে ঠিকঠাক করাতে হতো। তো এরকম খুবই সামান্য দু একটা আমি ঘটনা শুনেছি। তো সবাই ভয়তে ওই জায়গাটায় খুব একটা কেউ যায় না। যাদের বাড়ি রয়েছে তারা খুবই সেফলি সেখানে থাকবার চেষ্টা করে, এমন না যে ওখানে পপুলেশন নেই, বাট পেছন সাইড থেকেও যায়। তো এনিওয়েজ, আমি একটি রাস্তার কথা বলছি। যখন আমি বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার পরে, তো ঠিক আমার বাড়ির যে ডিস্টেন্সে একটি গলি পড়ে, তো সেই গলির ভেতরে কিছু মানে কিছু বাসিন্দা থাকে, কিন্তু তাও গলিটা সবসময় অন্ধকার থাকতো। তো অনেকের মুখেই শোনা যায় সেই জায়গাটি বেশি প্যারানর্মাল অ্যাক্টিভেটেড। তো আমি যখনই ওখান থেকে ওই গলিটার সামনে দিয়ে ক্রস করতাম, আমি মোস্ট অফ দ্য টাইম দেখেছিলাম অজান্তে আমার চোখটা যেন ওখানে চলে যেত, কিছু একটা দেখার এতে বা কিছু একটা ভাবার এতে বা কিছু যদি আমি একটু দেখতে পাই বা সেরকম। অনেকবারই চেষ্টা করেছি না দেখে ক্রস করে যাবো, বাট আমার যেন মনটা করতো যে আমি একবার ওখানে একটু তাকাই। তো এরকম হয়। তো শীতের মৌসুমে বেশিরভাগ সময় মানুষ যেটা নিজের ঘরে থাকে সন্ধ্যেবেলার দিকটা। তো এইরকম সময় 2007 সালে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব, তো সেই সময় আমি টিউশন পড়তে পাশের গলিতে যেতাম। তো সেই সময় আমাদের এরিয়া থেকে কোনো একজন মহিলা মারা যান অগ্নিদগ্ধ হয়ে। তো যার ফলে অপঘাতী মৃত্যু বলে পাড়ার লোকের মধ্যে এতটাই ভয় মানে ছড়িয়ে গেছিল যে রাত্রেবেলা কেউ একা বাড়ির দিকে ফিরতো না, কাউকে না কাউকে সঙ্গে। ওরকম একটা পপুলেটেড এরিয়াতে হঠাৎ করে এরকম একজন মারা যাওয়ার ফলে যে ওনার মৃত্যুর ফলে যে আতঙ্কটা ছড়িয়েছিল সেটা ভীষণই ভয়াবহ। তো তেমন সে কিছু কেউ দেখতে পায়নি, কিন্তু তাও একটা আতঙ্কে মানুষ বেশি ভীত থাক। তো যে যার সন্ধ্যে হলেই 5টা বাজলেই অন্ধকার হয়ে যেত, এবং যে যার ঘরে দরজা বন্ধ করে যে যার নিজের ঘরে থাকতো, কেউ রাস্তায় থাকতো না। তো পুরো আমার বাড়ি গলিটা অনেকটা মানে চওড়া আর অনেকটা দূর পর্যন্ত, বা গলি শেষ মাথায় দাঁড়ালে আমার বাড়িটা পুরো শুধু দেখা যেত। তো আমি একদিন রাত্রে 8টার সময় পরে বাড়ি আসছি। তো বাড়ি আসার সময় আমি যখন আসছি, আমি দেখলাম গলির যে লাস্ট এন্ডটা আমি দাঁড়িয়ে দিয়েছিলাম, যে আমার বাড়ির দিকে তাকিয়ে দেখি পুরো রাস্তাটা পুরো ফাঁকা। ইভেন একটা কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় ছিল না সেই দিনকারে। তো এমনিতেই তিনি পাশে ওই তার 2 দিন আগে একজন মারা গেছে। তো যার ফলে আমি একটু মানে ভীতও ছিলাম। আমি যে খুব একটা সাহসী বা সেরকম কিছু না, বাট তাও একটু মনের মধ্যে আমার সাহস ছিল। তো আমি তখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করি। তো আমি সেদিনকারে ভেবেই নিয়েছিলাম যে আমি ওই গলিটার দিকে আর তাকাবো না, আজকে যাই হোক না কেন, বিকজ রাস্তায় লোক নেই, ফাঁকা রাস্তা, শীতের সময়। ইভেন লাইক আমি একদম মনে মনে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, আজকে যাই হয়ে যাক না কেন আমি ওই গলির দিকে তাকাবোই না। তো আমি যথারীতি যেটা ভেবেছি সেরকম ভাবে করার চেষ্টা করলাম। আমি হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করতে করতে ঠিক যে ওই গলিটার সামনেটা আসলাম, আমি জানি না কেন হঠাৎ আমার মাথাটা অটোমেটিকলি যেন গলিটার দিকে ঘুরে গেল। ঘুরে যেতে যেই ঘুরলো, পুরো এরিয়ার আশেপাশে সমস্ত এরিয়ার একেবারে ইলেকট্রিসিটি আউট হয়ে গেল। ইলেকট্রিসিটি আউট হয়েছে বলে কোনো দিকে, ইভেন স্ট্রিট লাইট গুলোর ইলেকট্রিসিটিও আউট হয়ে গেল। আমাদের এখানে স্ট্রিট লাইট আর ঘরের লাইটের ইলেকট্রিসিটি কানেকশন গুলো আলাদা থাকে, কিন্তু এই সময় আমি দেখলাম যে স্ট্রিট এবং ঘরের লাইট দুটো ইলেকট্রিসিটি একসঙ্গে আউট হয়ে গেছে। ইভেন যেদিকে তাকাচ্ছি সেদিকে কুটকুটে অন্ধকার, অন্য কিছু দেখা যাচ্ছে না। আর হঠাৎ আলো থেকে যদি অন্ধকার হয়ে যায়, চোখটাকে স্থিত হতে একটু টাইম লাগে। তো আমার চোখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ইভেন প্রত্যেকটা বাড়ির লোকের ঘরের দরজা বন্ধ, কেউ যদি ঘরে আলো জ্বালায় সেই আলোটা পর্যন্ত রাস্তায় আসছিল না। তো আমার মধ্যে একটি মানে হঠাৎ করে যেন মনে হলো যে কিছু একটা ঝটকা টাইপের লাগা। আই ফিল সামথিং লাইক শেক ইনসাইড মি, বাট
আমি হাঁটা শুরু করলাম। আমি বললাম না, এমনি আমাকে যেভাবে করে বাড়ি চলে যেতে হবে। আর আমার বাড়িতে ওখান থেকে জাস্ট আর মানে 50 ফিট দূরে ছিল। তো আমি হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করতে 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 যে আমি ঠিক আমার বাড়ির সামনে আসলাম, ঠিক আমি আর ক্রস করে আমার বাড়িতে ঢুকতে পারছি না, বাড়ি যেতে পারছি না। আমি আগে একটা কথা বলিনি, আমি বলে রাখছি যে আমার বাড়িতে, যে বাড়িতে আমি থাকতাম, সেই বাড়িতে একটি সন্তোষী মা ভীষণ জাগ্রত মন্দির ছিল। আশেপাশের সবার বিশ্বাস ছিল যে মন্দিরটি খুবই জাগ্রত। তো আমি যা হোক করে রাস্তাটা ক্রস করে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই যেন কোনো অদম্য শক্তি বা কি জানি না, বুঝতে পারলাম না, আমাকে মানে আমি যেন যেতেই পারছি না। আমি নিজের ভাবছি যদি ক্রস করে ঘরের মধ্যে ঢুকে যাই তো আমি সেফ হয়ে যাব, বাট আমি আমার পা এগিয়ে আমি নিজেই যেন যেতে চাইছি না। মানে আমার মধ্যে তখন ডুয়াল পার্সোনালিটি টাইপের কিছু একটা যেন আমার নিজেকে ফিল হতে লাগলো, যে একজন আমার মনে হচ্ছে একদিকে যে আমি চলে গেলে আমি বেঁচে যাবো, আমি চলে গেলে আমি কিছু মানে আমি ঠিক হয়ে যাবো, আমার যে অস্বস্তিটা মনের মধ্যে রয়েছে সেটা আমার হবে না। কিন্তু আর এক দিক থেকে মনে হলো যে না, আমি যেতে পারবো না বা আমি যাবো না, আমি যেন ওখানে গেলে আমার অসুবিধা হবে, মানে আমি এইভাবে। তো অদ্ভুত একটা আমি ফিলিংস, মানে আমি ওদেরকে এক্সপ্লেন হয়তো করতে পারছি না ঠিকভাবে, ওয়ার্ড আমার সেই ওয়ার্ডটা নিয়ে আমি জানি না কি ওয়ার্ড ইউজ করে আমি সেই ফিলিংসটা বলবো। তো আমি কিছুতেই রাস্তাটা ক্রস করতে পারছি না। তো এরকম সময় আমার পাশের বাড়ি যেটা ছিল সেখানে আমার একটি বান্ধবী থাকতো। তো আমি মানে এনিহাও আমার মনে হলো যেন আমি একবার ডাকি বা কিছু করি, বা আমি মুখ দিয়ে একটা আওয়াজ বার করি। তো আমি সেই ওয়াইজেই যা মনে হলো তাই করলাম। আমি কি করলাম, আমি তার নাম ধরে ডাকলাম। তার নাম ছিল পরিণীতা। তো আমি তাকে পরিণীতা বলে ডাকলাম। তো পরিণীতা বলে ডাকতে সে ওখান থেকে আমাকে একটা রিপিট ভয়েস দিল। সে শুনতে পেয়েছিল আমার আওয়াজ। সে বললো, কি রে, ভয় পাচ্ছিস? যেহেতু আমাদের সেই সময় সবাই আতঙ্কিত ছিল জায়গাটা, বিকজ যে সেই একজন মারা গেছেন অপঘাতে, এবং তারপর সবাই একটু বেশি সন্তুষ্ট ছিল, বিকজ তিনি এমনই এফেক্ট ক্রিয়েট করেছিল তার মৃত্যুটা। তো আমি তখন তাকে রিপিট অ্যান্সার করতে, আমি তখন দেখলাম যে আমি তাকে রিপিট অ্যান্সার করতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি তাকে বললাম যে হ্যাঁ, মানে আমি ভয় পাচ্ছি না, এমনি ডাকলাম। তো বলতে যেই পরিণীতাকে আমি সাউন্ডটা ব্যাক করলাম, আমি দেখলাম আমার বডিটা যেন রিলিজ করে গেল। লাইক মনে হলো যেন আমার মাথার উপরে কেউ হতে অনেক পাথর বা আমার মানে অনেক বোঝা আমার চাপানো ছিল, হঠাৎ করে যেন সেটা পুরো হালকা হয়ে গিয়ে আমার বডিটা পুরো তুলোর মতো ফিল হতে লাগলো। আমি কখনো নিজের জীবনে পর্যন্ত এখনো পর্যন্ত আমি ওই ফিলটা আমি কোনোদিনও করিনি, ওরকম হালকা আমি কোনোদিনও নিজেকে অনুভব করিনি। তো যথারীতি আমি আবার ঘর ক্রস করে রাস্তাটা আমি আমার ঘরে পৌঁছে গেলাম। ইভেন আমার সেরকম আর কোনো অসুবিধা হয়নি সেদিনকারে। কিন্তু তার পরের দিন ঠিক যখন রাত 8টা বাজলো, সেই সময় ঠিক রাত 8টা বাজলো, আমি বাইরে বেরিয়েছিলাম, একটু স্ট্রিট লাইট প্রায় জ্বলছিল, আমি জাস্ট আমার ঘরের সামনে বেরিয়ে আমি একটু এদিক ওদিক দেখছিলাম যে মানে কোথায় কি, জাস্ট লাইক একটু ওয়াকে বেরিয়েছিলাম। তো বেরিয়ে আমি যেই ঘড়িটা 8টা বাজলো, 8টার আমাদের একটু ঘড়িতে মানে সাউন্ড হয়, তো সেই ক্লকের যে সাউন্ডটা যখন 8টা বাজা শুরু হলো 8টা রিদমে, তখন দেখলাম কি যে পুরো এরিয়ার লাইটটা হঠাৎ করে আওয়াজ চলে গেল। তো বিলিভ মি, লাইক আই নেভার এক্সপেক্ট যে সেই একই ব্যাপার সেই 8টার সময়, সেই সেম সময়, সেই ভাবে কি করে একই ঘটনা বারবার ঘটতে পারে, এবং সেই 8টা ঘন্টা পরার পরে লাইটটা চলে যাবে। কিন্তু কিছুদিনের মধ্যে এমন কোনো মানে ইনফরমেশন আমাদের ছিল না যে ইলেকট্রিসিটি বোর্ড থেকে যে 8টার সময় করে কারেন্ট চলে যাবে বা কিছু, সেরকম কিছুই ইনফরমেশন ছিল না। হঠাৎ করে পুরো এরিয়া একসঙ্গে সমস্ত এরিয়ার লাইটটি চলে যায়। যথারীতি যেহেতু আমি সেদিন তার বাড়ির ভেতরেই ছিলাম, তো আমি কিছু আর ফিল করতে পারিনি, বাট আমি পরের দিন শুনতে পারলাম যে আমাদের পাশে আরেকজনের বাড়ি ছিল। সেই 8টা বাজার সময় তিনি 8টায় ছাদ থেকে মানে ছাদে গেছিলেন, যেহেতু তার কিছু ছাদে শোকাতে টোকাতে দেওয়া ছিল, তো সারাদিনে মনে পড়েনি। তো তিনি রাতে মনে পড়ে সে 8টার সময় ছাদে উঠেছিল। উঠতে যখন সেই জামা কাপড় শোকাতে দেওয়া ছিল মেবি, তো সেটা তুলে যখন তিনি নিচে নামতে যাবেন, তিনি মনে ফিল করলো যে কেউ পেছন থেকে ধাক্কা মেরে তাকে সিঁড়িতে ফেলে দিল, এবং তিনি গড়াতে গড়াতে 2তলা থেকে পুরো 1তলা অব্দি গড়িয়ে গড়িয়ে এসছে। সে তার মাথা টাথা ফেটে গেছে এবং তার মানে হাত ফাত ভেঙে গেছিল, তার অবস্থা খুবই খারাপ। তো এই যে পরের দিন 8টার সময় সেম কেসটা হলো। তারপরে 2 দিন পরে হঠাৎ মানে আমার মনে হলো সামহাও যে আমি জিজ্ঞেস করি যে এরকম করে কেন 8টার সময় এরকম ব্যাপারটা, আমার যেন 8টার ব্যাপারটা যেন আমার মাথার মধ্যে ছিল যে কি 8টাতেই কেন এরকম আমার সঙ্গেও সেম কেস হলো, উনিও ওরকম হলো। তো আমি কথায় কথায় একজনের সঙ্গে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে ও যে ভদ্রমহিলাটি মারা গেছিলেন, তিনি মারা গেছিলেন হচ্ছে যেদিন মারা গেলেন 2 দিন আগে, আমাদের যে সময় গল্পটা বলছি ঠিক তার 2 দিন আগে তিনি মারা গেছিলেন। তো আমি জানতে পারলাম তার মৃত্যুর সময়টা ছিল কিন্তু সেই সন্ধ্যে 8। তো এইরকমই
দিন ওই চলতে লাগলো যে 13 দিনে বাঙালিদের আমাদের হিন্দুদের কাজ হয়, তো 13 দিন পর্যন্ত 8টার সময় কারুর না কারুর কোনো না কোনো ছোটখাটো হোক বা বড় হোক, বড় তো ওনার যেহেতু উনি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারই সব থেকে বড় ক্ষতি হয়েছিল, কিন্তু বাকি কেউ না কেউ ছোটখাটো কিছু না কিছু দেখতে পেয়েছে বা কারোর কোনো না কোনো এরকম অনুভূতি হচ্ছে, ঠিক ওই 8টার সময়টাই কারোর না কারোর কিছু না কিছু একটা ফিল হতো। 13 দিনের কাজ হওয়ার পরে যখন আমাদের হিন্দু মতে পিণ্ডদান ফান থাকে, তো তারপরে 13 দিন 14 দিনের পর থেকে আর সেই ব্যাপারটা অতটা হয়নি, মানে ব্যাপারটা অতটা বেশি কেউ আর ফিল করেনি বা আর কিছু, তার 13 দিন পর থেকে আর সেরকম কিছু একটা হয়নি। কিন্তু যতদিন 13 দিন হয়নি কেউ না কেউ ছোটখাটো এরকম অনেক ঘটনা ঘটেছে। কেউ হয়তো দেখেছে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল, বা হঠাৎ কেউ এসে তার নাম ধরে ডাকছে, বা কেউ আবার হয়তো রাস্তায় যেতে যেতে হয়তো কিছু অনুভব করেছে, এরকম অনেকেই বলছে। কিন্তু যে কটা ঘটনাই ঘটেছে ঠিক সেই রাতে 8টার সময় ঘটেছিল। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ঠিকঠাক মনে হয় আপনার শোনানোর মতো তো শোনাবেন। এটা বলতে চাই, I really love Booth FM. I wish Booth FM keep going like this many years. Thank you. হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি।